সাইকিয়াট্রিস্ট কি মন নিয়ে কাজ করে নাকি মানসিকতা নিয়ে কাজ করে, ব্রেন নিয়ে কাজ করে নাকি হার্ট নিয়ে কাজ করে? মন কোথায় থাকে আসলে? আমি অ্যাজ আ প্যারেন্ট আমি যেভাবে আমি চলবো, যেভাবে আমি কথা বলবো, যে কাজগুলো করব, সেটাই হচ্ছে আই এম আ রোল মডেল ফর মাই চিলড্রেন। এটা আমার বুঝতে হবে। আমার কাছে এমনও পেশেন্ট আসে 3 বছরের বাচ্চা, সে গালিও জানে। মানুষ পশু পাখির উপর নির্যাতন করে, আবার মানুষ মানুষের উপরও নির্যাতন করে। এই দুই নির্যাতনের মধ্যে একটা কানেকশন আছে। কোনো ডিসিশন ওয়াইজলি নেওয়ার জন্য বা ইন্টেলেকচুয়ালি নেওয়ার জন্য পুরাপুরি ইফ ইউ আর প্র্যাকটিক্যাল, তুমি কখনো কিন্তু ওয়াইজ একটা ডিসিশন নিতে পারবা না। আবার তুমি ফুল ইমোশন দিয়ে যদি চিন্তা করো, তাহলেও কিন্তু তোমার ডিসিশনটা ওয়াইজ হবে না। সো দেয়ার হ্যাজ টু বি আ ব্যালেন্স। এখন যে ছেলেটা রাস্তায় ড্যান্ডি খায়, আমি যখন দেখি আমার খারাপ লাগে যে সোসাইটি তো তাকে নিয়ে ভাবছে না, এবং সোসাইটি কিন্তু পরে ওদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। যখন আমি দেখবো যে একটা শিশু কোনো একটা কুকুর, বিড়াল বা কোনো পাখি, প্রজাপতি কাউকে নির্যাতন করছে, আমি কিন্তু বুঝে ফেলবো যে ওর বাসায় ডোমেস্টিক ভায়োলেন্স আছে। জীবনানন্দ দাশের কবিতার একটা লাইনই আছে যে পৃথিবীর এখন গভীরতর অসুখ, গভীরতর অসুখ। আমার মনে হয় বাংলাদেশ এখন অনেক বড় অসুখের মধ্যে আছে, এবং এই অসুখটা যতটা না আসলে শারীরিক, তার চেয়ে বেশি মানুষ। অনেক পলিটিক্যাল শব্দ হয়ে যায়। ধর গণভবনে যে মানুষজন ভাঙচুর করলো বা সব লুটপাট করলো, হ্যাঁ, আমি এটা অবজার্ভ করছি। আমি ওখানে দাঁড়ায় মানুষ এটাকে ভাবছে এটা রাজার মহল, এটা রাজপ্রাসাদ, এটা আমার জায়গা না, আমাকে বঞ্চিত করার জায়গা। এটা মানুষ এটা ভেবেছে কেন? মানুষকে এটা ফিল করানো হয়েছে। হ্যাঁ, ওইটাই। আমাদের আসলে কখনোই ফিলটা দেওয়া হয়নি দেশটা আমাদের। বিয়ন্ড সাইলেন্সের আজকের পর্বে আপনারা যারা আমাদেরকে দেখছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। এবং আজকে আমাদের সাথে উপস্থিত হচ্ছেন সাইকিয়াট্রিস্ট ডাক্তার রুবিনা হোসেন। উনি ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করছেন। আর রুবিনার সাথে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার ছোট কিছু অংশ আমি একটু বলে রাখি শুরুতেই। আমরা আসলে সাইকিয়াট্রিস্ট পেশার কিছু বেসিক তথ্য জানার চেষ্টা করব সাধারণদের জন্য। আর আরেকটা বড় বিষয় নিয়ে আসলে আপনারা জানেন যে বিয়ন্ড সাইলেন্সে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে নীরবতার পেছনের কিছু গল্প তুলে ধরা, যেমন পশু পাখি বা যে কোনো মানুষ যারা আসলে নিজেদের কথাগুলো বলতে পারেন না, তাদের বিষয়গুলো তুলে নিয়ে আসা, বা ওই ধরনের বিষয়ের সাথে যুক্ত যেসব কার্যক্রম রয়েছে সোসাইটিতে সেগুলো নিয়ে আলোচনা করা, এবং বিভিন্ন পেশার মানুষের সাথে কোনো না কোনোভাবে এই অ্যানিমেলদেরকে কানেক্ট করে এই সোসাইটির বিভিন্ন ঘটনাকে উল্লেখ করা মূল কারণ হচ্ছে বিয়ন্ড সাইলেন্স নিয়ে আলোচনার এই পডকাস্ট। আর এখানে আমরা একটু অ্যানিমেল ক্রুয়েলটি এবং মানুষের উপরে যে মানুষের সহিংসতা, নির্যাতন, এইসব বিষয় নিয়ে আমরা চেষ্টা করব যে তথ্যভিত্তিক একটা আলোচনা করে আপনাদের সবাইকে কিছুটা বোঝানোর জন্য যে আসলে অ্যানিমেল ক্রুয়েলটি একটা একক কোনো ঘটনা না বা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটার সাথে সার্বিক পুরো সমাজের আসলে আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের যে আচরণ, আমাদের সমাজের ডেভেলপমেন্ট সব কিছু নির্ভর করছে। তো রুবিনা, তোকে স্বাগতম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমারও অনেক ভালো লাগছে আমি এমন একটা প্রোগ্রামে আসতে পেরেছি যেখানে আমি আসলে সবসময় যেই সব প্রোগ্রামে যাই অ্যাওয়ারনেস, কিন্তু কখনো যে অ্যাওয়ারনেসের পিছনের যে জায়গাগুলো আমাদের জানা উচিত, যে কেন অ্যাওয়্যার হওয়া উচিত, কোথা থেকে শুরু, এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা অত কথা বলি না। সো আই থিঙ্ক এই পডকাস্টের মাধ্যমে, আর যেহেতু তুমি অনেক ফেমাস, সো মোটেও ফেমাস না, ফেমাস যারা ফেমাস তাদেরকে নিয়ে আসতেছি নিজে ফেমাস হওয়ার জন্য। হ্যাঁ, এটা কিন্তু একটা শর্টকাট। হ্যাঁ, তাদের সাথে কোনোভাবে যদি গায়ে গায়ে লাগানো যায়। কিন্তু তোর সাথে কিন্তু এইটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে না, 1 বছরের উপর থেকে মনে হয় যে আমরা এগুলো নিয়ে একটা কিছু করবো, কিভাবে করব, আসলে কিভাবে করে আনা উচিত, অনেক দিন ধরেই আমরা ডিসকাশন করে আজকে না, দারুণ। আমার মনে হয় যে এর মধ্যে তোরও কিছু অভিজ্ঞতা গেছে। হ্যাঁ, নিজের প্রফেশনাল লাইফে অনেক ধরনের কিছু দেখেছিস, এবং আমরা যে বইগুলো শেয়ার করতাম আসলে আলোচনার জন্য, সেগুলো অনেকটা তো তোদের একাডেমিক পড়াশোনার মধ্যেই আছে। তো রুবিনার সাথে আমার সম্পর্কটা আসলে ছোট ভাই বোনের, ও ছোট, আমি বড়, এবং আমার খুব ছোট থেকেই ওকে আমরা চিনি এবং আমাদের একটা ফ্যামিলি মেম্বার। সো ভাবলাম যে রুবিনা যেহেতু আসলে কাজ করে আসছেন একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে, এবং একই সাথে প্রাণী অধিকার এবং প্রাণী কল্যাণ নিয়ে আমাদের যে জার্নিটা, ফাউন্ডেশন বা আমার ব্যক্তিগত যে জার্নিটা, সেটার সাথেও সে অনেকটাই কানেক্টেড। আমাদের অনেক প্রোগ্রামেও সে আসছে, সশরীরে থেকেছে আমাদের অনেক মুভমেন্টে, সেই জন্য খুব বেশি রিলেট করতে পারবে আমার ধারণা। রুবিনা, আমি প্রথমে তোর বিষয়ে যাই যে একজন ডাক্তার MBBS করার পরে তারপরে তো কি করলি সেটা এফসিপিএস। হ্যাঁ, আচ্ছা, সাইকিয়াট্রিস্ট হওয়ার চিন্তাটা কখন এলো বা কেন এলো, এটা কি ডিফাইন করতে পারবে?
হ্যাঁ, এটা আসলে আমাকে প্রায় অনেকেই জিজ্ঞেস করে যে কেন সাইকিয়াট্রি, মানে হয়তো গাইনোকোলজিস্ট বা সার্জন হলে হয়তো কেউ আমাকে এটা জিজ্ঞেস করতো না, যে এটা তখন নর্মাল, ও গাইনোকোলজিস্ট হয়েছে বাট ওয়াই সাইকিয়াট্রি। ব্যাপারটা আসলে এরকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সাইকোলজিক্যাল টার্মেই যদি বলি, সাইকোলজিতে একটা কথা বলে ওয়াইজ মাইন্ড বা ইন্টেলেকচুয়াল মাইন্ড। হ্যাঁ, এই কোনো ডিসিশন ওয়াইজলি নেওয়ার জন্য বা ইন্টেলেকচুয়ালি নেওয়ার জন্য পুরাপুরি ইফ ইউ আর প্র্যাকটিক্যাল, তুমি কখনো কিন্তু ওয়াইজ একটা ডিসিশন নিতে পারবে না। আবার তুমি ফুল ইমোশন দিয়ে যদি চিন্তা করো তাহলেও কিন্তু তোমার ডিসিশনটা ওয়াইজ হবে না। সো দেয়ার হ্যাজ টু বি আ ব্যালেন্স এরকম। সো আমার ডিসিশনটাও আমি কিছুটা এভাবে করেই আমার নেওয়া হয়। ইমোশনের ক্ষেত্রে যদি বলি যে আমি দেখলাম, মানে অ্যাজ আই গ্রু আপ, আমার মনে হয় অনেক মানুষই আমরা যে বিভিন্ন ধরনের সমস্যার ভিতর দিয়ে আমরা ছোটোবেলা থেকে যাই, কিন্তু আমরা যে জেনারেশনে ছিলাম তখন কিন্তু মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা এত বেশি ছিল না যে আমার যে সমস্যা হচ্ছে আমি কি একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাব। আমরা জানতাম পাগল পাগল হলে সাইকিয়াট্রিস্টের কাছে যাই, এই ওয়ার্ডটা আমাদেরকে অনেক স্টিগমা তৈরি করে আমাদের মধ্যে। কিন্তু অনেক সমস্যার ভিতর দিয়ে কিন্তু আমরা যাই না, ওই সমস্যাগুলো ফেস করা বা সমাধান কারোর সাথে শেয়ার করা, শুধু শেয়ার করা না, মানে জিনিসগুলো নিয়ে এটার যে একটা সলিউশনের জায়গা আছে বা এটা একটা রোগও হতে পারে জানি না আমরা। তো এরকম অনেক কিছুর ভিতর দিয়ে যেতাম, ফ্যামিলির বাইরে ফ্রেন্ডস সব কিছুর ভিতর দিয়ে যেতে যেতে তারপর তো মেডিকেলে আসলাম, MBBS করলাম। আমাদের ফার্স্ট স্টেপ অফ বিং আ ডক্টর হচ্ছে ইন্টার্নশিপ। তখন আমাদের নামের আগে ডক্টর চলে আসে এবং আমরা জাস্ট অলমোস্ট ডক্টর হিসাবেই সব কিছু, ডক্টর হিসাবেই আমরা প্র্যাকটিস করছি, রুগী দেখছি। সো তখন আমি যখন সাইকিয়াট্রিতে আমার যখন প্লেসমেন্ট হয় তখন আমি দেখলাম যে আমি আসলে মানুষের সাথে যখন যেভাবে কথা বলি বা যেভাবে অ্যাপ্রোচ করি, এই একটা জায়গায় মানুষের সাথে কথা বলে মানুষের অনেক প্রবলেম কিন্তু বের করে আনা যায়। এটা কি ইন্টার্নশিপের সময় ইন্টার্নশিপের সময় আমি চিন্তা করলাম তখন আমার তখন তো ঘুরে ঘুরে আমাদের সার্জারিতে ইন্টার্নশিপ করতে হয়, গাইনিতে, সব সাবজেক্টেই আমাদের করতে হয়। সো সাইকিয়াট্রিতে যখন আমার প্লেসমেন্টটা ছিল তখন আমার মানে এই বিষয়গুলা, যখন আমি সাইকিয়াট্রি পেশেন্টদের সাথে কথা বলতাম, দেখতাম এবং কথা বলার পরের দিন তাদের একটা বিহেভিয়ার আমি চেঞ্জ পেতাম, মানে দেখতাম যে আই ক্যান মেক আ ডিফারেন্স হিয়ার। দারুণ ব্যাপার। হ্যাঁ, মানে এই ফিলিংটা মানে আমাকে খুব মোটিভেট করে যে অ্যাজ আ সার্জন দেয়ার আর হান্ড্রেডস অফ সার্জনস ইন দ্য সোসাইটি। আমি আলাদাভাবে কিছু করছি না, সেটা মেডিসিন স্পেশালিস্ট, দেয়ার আর হান্ড্রেডস অফ মেডিসিন এবং খুবই ট্যানজিবল পরিবর্তন, না বোঝা যায় যে আচ্ছা সার্জন এটা করেছেন দেন তারপর। হ্যাঁ, এটাই কি আর হবে ডিফারেন্স, আমি এই সার্জনের কাছে যাই আর ওই সার্জনের কাছে যাই, এমন কিছু না। কিন্তু সাইকিয়াট্রি এমন একটা সাবজেক্ট যেখানে নট এভরিবডি ক্যান মেক আ ডিফারেন্স। আচ্ছা, মানুষের সাথে কথা বললে, কথা বলা, ওই কানেকশনটা তৈরি করা, ওই এমপ্যাথিটা ডেভেলপ করা, যেখানে ওর মনে হচ্ছে যে আমি ওর সাথে কথা বলে আমি কিছু একটা পেতে পারি, মানে হয়তো আমার শি ক্যান গিভ মি আ সলিউশন। এই বিশ্বাসটা কারোর সাথে তৈরি করা, হ্যাঁ, এই আস্থার জায়গাটা আসলে খুবই, মানে আমার কাছে ইট মুভড মি আ লট। সো এই যে এই চিন্তাটা দ্যাট মেবি আই ক্যান মেক আ ডিফারেন্স, আমি হয়তো যেটা ছোট থেকে পেয়ে বড় হইনি, মেবি আই ক্যান গিভ দিস টু দ্য নিউয়ার জেনারেশন। সো এই চিন্তা থেকে আমার আসলে সাইকিয়াট্রিস্ট হওয়ার ইচ্ছাটা তৈরি হয়। দেখলি প্রশ্ন করলে কিন্তু বের হয়ে আসে না যে আসলে এগুলো তো সাবকনসিয়াস মাইন্ডে ছিল, জানতাম না, তুই হয়তো জানতি না যে কোত্থেকে তোর এই সূচনাটা হলো, কিন্তু প্রশ্ন করলে এটা কিন্তু আসলেই আমাদের প্রত্যেকটা কার্যক্রমেরই কিন্তু আসলে কোনো না কোনো একটা রেশনাল জায়গা থাকে না, যে কোনো একটা টার্নিং পয়েন্ট থাকে, একটা প্যাশন একটা কিন্তু থাকে যে এই জায়গা থেকে এটা শুরু হয়। না আমার খুব ভালো লাগলো এটা শুনে যে এই যে পেশেন্ট ভালো হচ্ছে বা তুই যে ভালো হওয়ার সাইনটা বুঝতে পারছিস এবং তখন নিজের কাছে ভালো লাগা যে আচ্ছা আমি তো এটা পারলাম এবং এটা তো দারুণ ব্যাপার, এই চেঞ্জেসটা আমি একটা মানুষের জীবনে আনতে পেরেছি, তখন একটা ব্রত তৈরি হয় আর কি যে আচ্ছা আমি এটা করবো। তো খুবই রিওয়ার্ডিং আমার কাছে মনে হয়েছে। এইটাই আমাদের একটা কনসেপ্ট এরকম থাকে যে ধর তুই তো বললি যে একটা সময় তো পাগল, এখন আমরা বলি, মানে আমরা খুব একটা মানুষের ইমব্যালেন্স বা ডিসঅর্ডার দেখলে আমরা পাগল বলে সহজে বুঝাতে চেষ্টা করি যে সে ভালো নাই। কিন্তু ধর যে একটু অ্যাডভান্স, ধর যে পাগল বলে না, সে বলে মানসিক রোগী। হ্যাঁ, এখন একজন মানসিক রোগীকে সাইকিয়াট্রিস্টের কাছে নিব নাকি সাইকোলজিস্টের কাছে নিব, এইটা আসলে কি পার্থক্য সাধারণ মানুষের জন্য? এটা আসলে খুব ব্যাক টু ব্যাক একটা রিলেশন, মানে
আমি মনে করি সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট দুজনের কাজ হচ্ছে ইটস মানে কম্বাইন্ড জব। আচ্ছা আমাদের বেশিরভাগ রোগগুলা যেগুলা মানসিক সমস্যা নিয়ে মনের সমস্যা নিয়ে যারা আসে 50% রোল কিন্তু মেডিসিনের থাকে। সো মেডিসিন দেওয়ার জন্য ইউ নিড আ সাইকিয়াট্রিস্ট বিকজ সাইকিয়াট্রিস্ট আর লাইসেন্স ডক্টরস। আমি আগে এমবিবিএস medicine পাশ করেছি, প্রেসক্রাইব করতে পারবে। হ্যাঁ আমার নামের আগে ডক্টর আসছে, আমি মেডিসিন স্পেশালিস্ট, তারপর আমি পোস্ট গ্রাজুয়েশন করে আই বিকেম স্পেশালিস্ট ইন সাইকিয়াট্রি, তখন আমি সাইকিয়াট্রিস্ট হলাম। কিন্তু তার আগে কিন্তু আমি একটা জেনারেল প্র্যাকটিশনার। সো এই কারণে এই লাইসেন্স ডক্টর বলে আমি মেডিসিনগুলো দিতে পারবো। সো এখানে হচ্ছে সাইকিয়াট্রিস্টের রোল। এটার পাশাপাশি আমরা যখন এফসিপিএস করছি তখন কিন্তু আমরা ট্রেন্ড হচ্ছি যে ওষুধ একা তোমাকে কখনো ভালো করবে না, তোমার ওষুধের পাশাপাশি তোমার কিছু বিহেভিয়ারে চেঞ্জ, তোমার চিন্তার চেতনার কিছু চেঞ্জ, অনেক কিছু তোমার লাইফস্টাইলে ওভারঅল একটা চেঞ্জ আনতে হবে। সো এইগুলাও কিন্তু আমরা পড়ি। সো আমরা তখন পাশাপাশি এই জিনিসগুলোও পেশেন্টদেরকে বোঝাই, যেটা কাউন্সেলিং বলে। সো এটা একটা সাইকোলজিস্টের রোল। বাট মানে সাইকিয়াট্রিস্ট সাইকোলজির মানে যে রোলটা সেটাও অনেক সময় প্লে করতে হয়। কিন্তু শুধু যদি আমি মনে করি যে না আমি আগে যেতে চাই, মানে আমার প্রবলেমগুলো শেয়ার করতে চাই, একটা আমার লাইফস্টাইলে কোনো চেঞ্জ যদি এনে আমার সমস্যা থেকে বের হয়ে আসতে পারি, তাহলে আই উইল চুজ আ সাইকোলজিস্ট ফর কাউন্সেলিং, ফর অ্যাডভাইস। আর এমনও হয় অনেক সময় যে একজন সাইকোলজিস্ট দেখে মনে করে যে না এটা আসলে এনাফ না, ও শুধু লাইফস্টাইল চেঞ্জ হবে না, হ্যাঁ শুধু লাইফস্টাইল চেঞ্জ দিয়ে সে পারছে না, অথবা সে চাচ্ছে কিন্তু তার মাইন্ড তাকে আটকাচ্ছে। সো তখন ওর একটু মেডিসিনের হেল্প লাগবে। আচ্ছা, তখন তিনি রেফার করতে পারেন, আবার রেফার করে সাইকিয়াট্রিস্টের কাছে। আবার সাইকিয়াট্রিস্ট তখন রেফার করে যে না শুধু ওষুধ দিয়ে হবে না, তোমার কিন্তু চেঞ্জও লাগবে লাইফস্টাইলে। সো তখন দেখা যায় যে একটা সাইকিয়াট্রিস্ট তখন আবার সাইকোলজিস্টের কাছেও রেফার করে, মানে দুজনে মিলে এটাকে ব্যালেন্স করে, রাইট? হ্যাঁ, সো এটা একটা একসাথে একটা একত্র একটা কাজ, লিয়াজো। আচ্ছা, এটাই জানতাম না। হ্যাঁ, আমরা ভাবতাম যে এক জায়গায় সমাধান হবে, হতে পারে এক জায়গায় অনেক সময় সমাধান হতে পারে, বাট অনেক হলেও সেখানে ওই সাইকিয়াট্রিস্ট আসলে দুজনের একটা মেলবন্ধন করা লাগে। কিন্তু সাইকোলজিস্ট আবার চাইলে মেডিসিনটা প্রেসক্রাইব করতে সাধারণত পারেন না। হ্যাঁ, সাধারণত না, মানে ওরা তো লাইসেন্স না, হ্যাঁ সেটা উনি করেন না, এটা তার জব এথিক্স, তাই তো? সো আচ্ছা, এটা দারুণ একটা ব্যাপার। আমরা মনে হয় যে আমাদের যারা শুনছেন তারাও এটা একটা ধারণা। কিন্তু আমি কখন যাব, মানে আমি কখন বুঝবো যে, মানে আমি কিন্তু বলতে পারি যে আমার ফ্যামিলিতে যদি এমন কাউকে আমার মনে হয় যে তার মানসিক রোগ হয়েছে, সে কিন্তু নিজে কখনো বলবে না যে আমার মানসিক রোগ হয়েছে, আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো, সাইকোলজিস্ট। আমি নিজেও বলবো না, কারণ ওই যে একটা হচ্ছে যে একটা ট্যাবু আছে যে আমি পাগল ভাববে মানুষ, সেটা বাদও আমি তো বুঝতেই পারবো না যে আমার মানসিক রোগ হয়েছে, তাই না? সেটা আসলে আমরা বুঝি না। তাহলে সেটা আসলে কখন আমার ফ্যামিলি মেম্বার, হয়তো আমার ফ্যামিলি মেম্বার বা আমি নিজে সচেতন মানুষ হিসাবে যে আমি চাই যে আমি কখন হয় এটা, মানে কিছু কিছু মানসিক রোগ যেরকম এত গুরুতর হয় যেটা আসলে বোঝার আর জায়গা থাকে না, যে একা একা কথা বলছে, হাসছে, এমন কিছু অ্যাক্টিভিটিস সে করছে যেটা টোটালি মানে আউট অফ মানে নর্মাল, টোটালি অ্যাবনর্মাল, মানে দেখেই বোঝা যাচ্ছে যে ওর এটা অ্যাবনর্মাল বিহেভিয়ার। সো সেখানে তো পেশেন্ট বুঝুক না বুঝুক, অ্যাজ আ গার্জিয়ান অবশ্যই ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাওয়া উচিত। কিন্তু কিছু জায়গা যেটা আমরা আসলে, যেরকম মন খারাপ, আমরা কিন্তু খুব ইজিলি বলি মন খারাপ মানে ডিপ্রেশন, তুমি তো ডিপ্রেস, তোমার তো সাইকিয়াট্রিস্ট দরকার। মন খারাপ কিন্তু আর ডিপ্রেশন কিন্তু এক জিনিস না। মন খারাপ একটা নর্মাল ইমোশন। আমার সাথে আমার একটা খারাপ কিছু হলো, আমার কোনো পছন্দের কিছু ভেঙে গেল, হারাই গেল, বা আমার একটা সম্পর্কতে সমস্যা হলো, ঝগড়া হলো পার্টনারের সাথে বা ফ্যামিলির সাথে, আমার মন খারাপ হবে না? আমি কি হাসবো? এক্স্যাক্টলি। সো মন খারাপ একটা নর্মাল ইমোশন। আমার পরীক্ষার আগে আমার টেনশন হচ্ছে, বুক ধরপড় হচ্ছে, বা কোথাও একটা প্রেজেন্টেশন আছে, তখন বুক ধরপড় করছে, একটু টেনশন হচ্ছে যে তোমার এখানে আসার আগে কালকে থেকে আমার খুব চিন্তা হচ্ছে, আল্লাহ কি বলবো। এটা একটা টেনশন, এটাও কিন্তু একটা নর্মাল। কিন্তু যখন আমি দেখবো যে আমার মন খারাপ বা আমার টেনশনের তেমন কোনো কারণ নেই, বাট তারপরও আমি সারাক্ষণ সেটা নিয়ে ভাবছি, এবং এটা মানে সময়টা বাড়ছে কেবল, এবং এটা গভীর হচ্ছে। এবং তিনটা জায়গা আমি বলি, তিনটা অ্যাসপেক্ট খুব খেয়াল করতে হবে। একটা হচ্ছে আমার এই সমস্যাগুলোর কারণে কি আমার ব্যক্তিগত সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, পার্সোনাল রিলেশনগুলো হ্যাম্পার হচ্ছে, যে আমার পার্টনার চেতে যাচ্ছে, আমার বাসার মেম্বার চেতে যাচ্ছে, বন্ধুদের সাথে বারবার ঝগড়া লেগে যাচ্ছে, হ্যাঁ,
সেকেন্ড হচ্ছে যদি স্টুডেন্ট হই তাহলে পড়াশোনা, যদি কাজ করি তাহলে কাজের জায়গা, এই জায়গায় কোনো হ্যাম্পার হচ্ছে না কি যে আমি কাজে মনোযোগ দিতে পারছি না, এটা নিজেরই ফাইন্ড আউট করতে হবে, নিজের এটা কিন্তু বুঝতে হবে যে ফল করছে নাকি, বারবার কমপ্লেন আসছে নাকি যে তুমি কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন। হ্যাঁ, এটা আমি যে স্টুডেন্ট আগে 10-এর ভিতরে থাকতো সে কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে যে বেয়ারলি পাস করছে, সো এটা কিন্তু একটা একাডেমিক ফল। সো এই জিনিসটা দেখা। তারপর থার্ড হচ্ছে সামাজিক সম্পর্কগুলা, যে আগে আমি বন্ধুদের সাথে ফ্রি টাইমে বের হতাম, এখন আমি বেরই হচ্ছি না, একা একা বসে থাকছি, যাচ্ছি না কোথাও। সো এই সামাজিক সম্পর্কগুলার জায়গাগুলা, মানে পার্সোনাল রিলেশন, ফ্যামিলি রিলেশন, ফ্রেন্ড রিলেশন, এই রিলেশনগুলা, এবং পাশাপাশি আমার কাজে ইম্পেয়ারমেন্ট, এই কয়টা জায়গায় যখন দেখবো যে আমার অ্যাটলিস্ট 2 weeks মিনিমাম 2 weeks to 1 month হয়ে যাচ্ছে, এই হ্যাম্পার হয়েই যাচ্ছে, 2-1 দিনের জন্য হতেই পারে, আমাদের মাঝে মাঝে কারোরই কাজ করতে ইচ্ছা করে না। সো এরকম টানা 2 weeks to 1 month হচ্ছে, তখন বোঝা উচিত যে ইউ নিড হেল্প, তোমার একটু কনসাল্ট করা উচিত। অ্যাসেসমেন্ট করলা, যাওয়া মানে তো আর 2 সপ্তাহ বা 1 মাস মোটামুটি 2 weeks to 1 month, এই জিনিসটা মানে কিছু কিছু রোগের ক্ষেত্রে 2 weeks বলে, কিছু কিছু রোগের ক্ষেত্রে 1 month, এই কারণে আমি আর কি একটা অ্যাভারেজ বললাম যে 2 weeks মিনিমাম, 1 month ম্যাক্সিমাম, এর বেশি একটা সময়সীমা পাওয়া গেল। এইগুলা আমরা কিন্তু জানি না, অনেকেই জানে কিনা, বাট আমি জানতাম না এগুলো। এই জন্য তো তোমার আমার সাথে বেশি বেশি মেশা উচিত, আমার থেকে কত নলেজ। আমি পেশেন্ট হইতে চাই না, তোর সাথে কথা বললে আমার মনে হবে যে কি মানে আমি যেটা করলাম এটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল, বা শব্দ করে রাখলাম এটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল। না, এটা হ্যাঁ নিশ্চয়ই একজন সাইকিয়াট্রিস্ট তার জীবন চলার সময় এত কিছু চিন্তা করে না, মানে সেও তো একটা মানুষ। সাইকিয়াট্রিস্ট একটা মানুষ। আমার যেরকম মাঝে মাঝে আমি কোনো একটা উলটপালট কিছু একটা বললে একটু বোকার মতন কথা বলি, তুই এভাবে বলছিস কেন, তুই তো একটা সাইকিয়াট্রিস্ট। এটা কি কোনোদিন হয়? হ্যাঁ, মানে আমি তো মানুষ সবার আগে। আচ্ছা, এই একটা উইয়ার্ড প্রশ্ন করি। উইয়ার্ড প্রশ্নটা এরকম যে মন, কারণ তুই একটু আগে মনের কথা বলি, মন খারাপ। আচ্ছা, মন খারাপ, মনটা আসলে সাইকিয়াট্রিস্ট কি মন নিয়ে কাজ করে নাকি মানসিকতা নিয়ে কাজ করে, ব্রেন নিয়ে কাজ করে নাকি হার্ট নিয়ে কাজ করে, মন কোথায় থাকে আসলে? আচ্ছা, এটা কোনো সংজ্ঞা আছে সাইকিয়াট্রিস্টের? হ্যাঁ, মানে সংজ্ঞা বলতে মানে ব্রেইন হচ্ছে ব্রেইন, হার্ট হচ্ছে হার্ট, তাই না? আমাদের বুকের লেফট সাইডে থাকে, হার্টের তো আর ব্রেন নাই। সো দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জায়গা, কিন্তু আমাদের ব্রেন কিন্তু মানে এতটাই ইন্টারেস্টিং একটা জায়গা, আমাদের ব্রেনে প্রত্যেকটা পার্টে ডিফারেন্ট কাজ আছে। ইনফ্যাক্ট এই যে তুমি যে এই তুললা কাপটা, এটাও কিন্তু আমাদের ব্রেন সিগন্যাল দিল, তারপর হাতকে, তখন হাত তোমাকে অ্যালাউ করলো এবং টেস্ট নিলাম, সবকিছু তো এভরিথিং। সো এই সব কিছু মানে ব্রেন হচ্ছে সেন্টার পয়েন্ট অফ এভরিথিং। সো মনেরও সেন্টার পয়েন্ট ব্রেনই। এটা কেমন বেরসিক হয়ে গেল না? কবিতায় তো লেখা হবে না তাহলে। মন যদি ব্রেনে থাকে তাহলে এখন কবিরা ব্রেন দিয়ে কবিতা লিখতে হবে, মন দিয়ে কবিতা লিখতে পারবে না। কিন্তু প্রবলেমটা যেখানে আমাদের সাইকিয়াট্রির হয়, যে আমাদের কাজটা হচ্ছে ইমোশন নিয়ে, ইমোশন, ফিলিং, থট, মেমোরি, এসব নিয়ে। সো এই সব কিছুই কিন্তু একটা ফ্লিটিং, কোনো এভিডেন্স বেস না খুব একটা। সো এই কারণে আমি যদি বলি যে তোমার ডিপ্রেশন হয়েছে, তুমি দেখতে চাবা প্রমাণ দাও, বাট আমি কিন্তু প্রমাণ, যেমন ডায়াবেটিস হলে আমি প্রমাণ দিচ্ছি, এই যে দেখো তোমার সুগার লেভেল, রাইট? সো এখানে কিন্তু প্রমাণ দেওয়ার আছে, কিছু ফাংশনাল এমআরআই আছে, বাট ওগুলা আসলে খুব একটা মানে 100% রিলায়েবল বা আমাদের দেশে মানে কাগজে কলমে কোনো ধরনের নাই যে আমি একটা তোমাকে হরমোনাল লেভেল মেজার করে ডিপ্রেশনের জন্য যে হরমোনগুলা মানে ওটার সাথে রিলেটেড, ডিপ্রেশনের সাথে, সেগুলা যে কমে যাচ্ছে সেটার যে আমি মেপে তোমাকে দেখাবো, ওই এভিডেন্স বেস। হুমায়ুন আহমেদের কিছু নাটকে দেখতাম যে এরকম কি কিছু একে বলে যেটাতে কি লেখা বলেন তো, এরকম কিছু আছে? এটা হচ্ছে তোমার পারসেপশন বোঝার জন্য, যে একটা হিবিজিবি আঁকলো, এই হিবিজিবি থেকে তুমি কি দেখছো তোমার চোখে। আচ্ছা, এটা আসলে মানে এটা কেউ ফুল দেখছে, কেউ ভূত দেখছে, তো কেউ ফুল দেখলে তার মন উজ্জ্বল, কেউ ভূত দেখলে তার মন ডার্ক। আসলে এরকম সাইকোলজিতে আসলে বিভিন্ন থিওরি আছে সবকিছুরই, আবার কিছু প্রোজ আছে, আবার সবকিছু আবার ওটাকে আবার এই টপকায় আবার আরেকটা থিওরি করা হয় যে না, আগের থিওরি ভুল, এখন হচ্ছে এই থিওরি। হ্যাঁ, থিওরি তো ট্রাভেল করে, এক্স্যাক্টলি, ট্রাভেলস, সো ফিক্সড কিছু বলা যায় না। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট একটা রিসার্চ আমার কাছে এসেছিল, একটা খুব ইম্পর্টেন্ট একটা রিসার্চ আমার কাছে এসেছিল প্রায় 6-7 বছর আগে। এটা আমি অনলাইনে খুঁজে পাই, 2015 সালে প্রথম এটা পাবলিশড হয়, আমি যতটুকু দেখতে পাই। ডক্টর হ্যারল্ড হোভেল, আমেরিকাতে, উনি দ্য কানেকশন বিটুইন অ্যানিমেল অ্যাবিউজ অ্যান্ড হিউম্যান ভায়োলেন্স, মানুষ
পশু পাখির উপর নির্যাতন করে, আবার মানুষের উপরও নির্যাতন করে। এই ২ নির্যাতনের মধ্যে একটা কানেকশন আছে এবং এই কানেকশনটা কতটা ভয়াবহ তার ওই রিসার্চ পেপারের মধ্যেই আমি দেখতে পাই। উনি আমেরিকার ৫০টা স্টেটের প্রিজনগুলোতে উনি রিসার্চ করেন এবং কয়েদিদের উপরে উনি বিভিন্ন ধরনের কেউ তোর হোমিসাইডাল অ্যাটেম্প ছিল, কারো হয়তো বা ছিল ওই রেপিস্ট ছিল, সিরিয়াল কিলার ছিল, হ্যাঁ, কেউ হচ্ছে যে ওই খুব নির্যাতন করে কাউকে মারতে পছন্দ করতো, ওই যে উপর্যুপুরি নির্যাতন করে বা মারার পরও ডেড বডির উপরে অনেক ধরনের ক্রুয়েলটি করে, এরকম আছে না? এই ধরনের মানুষগুলোর উপরে উনি রিসার্চ করেছেন এবং রিসার্চ করে উনি দেখিয়েছেন যে অ্যানিমেল ক্রুয়েলটি এদের প্রত্যেকের চাইল্ডহুডে ছিল, হ্যাঁ, এবং এরা পরবর্তীতে সেটা মানুষের উপরে এখন। তো আমাদের এখনকার পরবর্তী আলোচনায় আমরা একটু এইটা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে আমাদের সোসাইটিতে কী অবস্থা এবং কোনগুলোকে আমরা আসলে সাইন মনে করি যে এই সিমটমটা। হ্যাঁ, সো আমার কাছে তোর কাছে একটা প্রশ্ন প্রথমে আমার যেটা যে কেউ তো আসলে জন্ম হয়েই ক্রুয়েল হয় না, মানে ক্রুয়েল হিসেবে জন্ম হয় না, তাই না, কোনো মানুষেরই। ইভেন আসলে একজন নারী অধিকার কর্মী এই কথাটাও বলেছেন যে কেউ তো নারী হয়ে জন্মায় না, কেউ পুরুষও কিন্তু জন্মায় না, একটা শিশু তো শিশুই। সমাজ তাকে ধীরে ধীরে নারীতে পরিণত করে বা পুরুষে পরিণত করে, মানসিকতা তৈরি করে। তার মানে একটা শিশু যখন জন্ম নেয় এবং বেড়ে ওঠে, আমাকে কীরকম কোনো কিছু বলতে পারবি যে তার কোন আচরণগুলো আমাকে আসলে সাইন দেয় বা সিমটমস প্রকাশ করে যে ভবিষ্যতেও ক্রুয়েল হয়ে বেড়ে উঠছে বা ওর ভিতরে ক্রুয়েল মানসিকতা তৈরি হওয়া শুরু করেছে, বা ও আসলে এমপ্যাথি, কম্প্যাশন এগুলার বাইরে চলে যাচ্ছে, খুব স্বাভাবিক যে মানবিক আচরণগুলো থাকার কথা সেগুলো থেকে সে সরে যাচ্ছে। কোন আচরণগুলো থেকে প্যারেন্ট? যদি আমি বলি যে রেড ফ্ল্যাগ সাইন যেগুলো বলি, যে মানে একটা প্যারেন্ট হিসাবে, গার্জিয়ান হিসাবে আমার বাচ্চার কোন আচরণগুলা দেখে আমি একবারে বুঝবো যে আমার বাচ্চা আসলে মানে ভালো দিকে, হয়তো তার ভবিষ্যৎ ভালোর দিকে যাচ্ছে না, এটার মধ্যে কিন্তু প্রথমেই হচ্ছে অ্যাগ্রেশন অর ক্রুয়েলটি। সেটা হতে পারে মানুষের প্রতি, সেটা হতে পারে প্রাণীদের প্রতি। এটা কিন্তু আমার নিজের বানানো না, এটা কিন্তু আমাদের যে সাইকিয়াট্রির যে বাইবেল আমরা বলি, সাইকিয়াট্রির যে মেইন DSM একটা বই আছে, ডায়াগনোসিস সব সাইকিয়াট্রিক ডিসঅর্ডার্সে আমরা এই DSM থেকে আমাদের মুখস্থ করতে হয়। সেখানে কিন্তু এই ভায়োলেন্সের প্রথম জিনিসটাই কিন্তু অ্যাগ্রেশন টুয়ার্ডস পিপল অ্যান্ড অ্যানিমালস, এটা আছে। হ্যাঁ, সো এটা এই ক্রুয়েলটি বা অ্যাগ্রেশনটা আমাদের প্রথম থেকে দেখতে হবে। মানে কি, দেখার তো আর কিছু না, মানে খেয়াল করতে হবে। কি খেয়াল করব? যে সে তার প্রথম হচ্ছে তার পারপাসটা, সে কি জাস্ট মজা করার জন্য বা না বুঝে আঘাত করছে তার ছোট ভাই বোনকে বা বাসার হাউস হেল্পকে অথবা তার মাকে বা তার দাদা দাদিকে, হ্যাঁ, অথবা বাইরে পশু পাখি দেখছে, সেটাকে সে এমনি মজা করে সে উড়াই দিচ্ছে, বা কুকুর দেখছে মজা করে পা দিচ্ছে, হ্যাঁ। কিন্তু তার পারপাসটা, তার কজটা আমার দেখতে হবে যে সে কি কত সিভিয়ারভাবে তাকে কি আঘাত দিচ্ছে, তাকে কি অনেক কষ্ট দিচ্ছে, তাকে মেরে কি মজা পাচ্ছে। সো সিভিয়ারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর সেটা প্রায় করছে, মানে এটা সে হ্যাবিট হয়ে গেছে, মজাটা সে তার হ্যাবিটে পরিণত করছে, যেহেতু সেটা এনজয় করছে, আঘাত দিয়ে এনজয় করছে, সেটা সে ফ্রিকোয়েন্টলি করছে। সো ফ্রিকোয়েন্সিটা দেখতে হবে, সিভিয়ারিটি দেখতে হবে অ্যাগ্রেশনের, এবং টাইপ অফ, মানে কাকে সে টার্গেট করছে, মানে সে কি সবাইকে ইন জেনারেল সে আঘাত করছে। যদি সবাইকে ইন জেনারেল আঘাত করে তাহলে সেটা আবার অন্যদিকে যায়। কিন্তু যদি দেখি যে সে সবসময় দেখছে নিরীহদের বা যে বিচার দিতে পারবে না, যেমন বাসার ছোট ভাই বোন, মানে ওর হয়তো একটা 4 বছরের বাচ্চা তার 3-4 মাসের ছোট বোন বা ভাইকে সে কষ্ট দিচ্ছে, নিরীহ, সে কিছু বলতে পারবে না, শুধু কাঁদবে। অথবা তার বাসায় একটা ছোট বিড়াল আছে বা একটা ছোট কুকুর আছে, তাকে কষ্ট দিচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে অ্যাগ্রেশন, ক্রুয়েলটি টুয়ার্ডস পিপল অ্যান্ড অ্যানিমালস। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এই জিনিসটা দেখা, এবং দেওয়ার পর সে কি সেটাতে কষ্ট পাচ্ছে, তার মধ্যে কি কোনো সরি বোধ আছে, সে কি এটাতে সরি ফিল করছে না, সে এটাতে হাসছে, তার মধ্যে কোনো রিমোর্সও নাই, শি ইজ নট ইভেন ফিলিং সরি অর শি ইজ নট ইভেন ফিলিং সরি। এটা একটা জিনিস, এটা একটা রেড ফ্ল্যাগ সাইন আমরা বলি।
আরেকটা রেড ফ্ল্যাগ সাইন হচ্ছে মানুষের বা মানে জিনিসপত্র নষ্ট করা, ধ্বংস করার প্রবণতা, সাধারণত আগুন দিয়ে। রাইট, বাট এটাই আমি এটা মনে মনে ভাবছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সাধারণত আগুন দিয়ে। এটা কি জাস্ট না বুঝেই সে করছে, নাকি তার পারপাসটাই এটা, সেটাকে একদম নষ্ট করতে চায়, একবারে ধ্বংস করতে চায়। হ্যাঁ, অথবা অন্যভাবে সে ভেঙে ফেলছে অন্য কিছু, এটাও আরেকটা জিনিস। 3 নাম্বার হচ্ছে ঘন ঘন মিথ্যা কথা বলা, কিছু একটা পাওয়ার জন্য বারবার বারবার সে অযথাই মিথ্যা কথা অযথাই বলছে। মিথ্যা কথা বলছে কিছু একটা পাওয়ার জন্য, অযথা মিথ্যা কথা। চুরি করা, সে স্কুলে বাচ্চার টিফিন বক্সটা পছন্দ হলো বা বাচ্চার একটা খেলনা পছন্দ হলো, নিয়ে চলে আসলো। একবার করছে না, বারবার রিপিটেড হতে হবে কিন্তু অ্যাক্টিভিটিগুলো। আচ্ছা, আচ্ছা। রিপিটেডলি সে এই কাজটা করছে, বাসায় চুরি করছে, এরকম বাবার মানিব্যাগ থেকে টাকা নিয়ে নিচ্ছে, টাকা চুরি করছে। এগুলো তো আসলে ভেরি মানে এগুলো আমরা অনেক সময় ইগনোর করে যাই। যে এটা স্বাভাবিক লোভ থেকে করছে এরকম ভাবি, হ্যাঁ, কিন্তু এরকম এটা একটা ভাবি, কিন্তু এটা সাইকিয়াট্রিস্ট। যদি হ্যাঁ, রিপিটেডলি যদি করতে থাকে, দেন ইটস আ সিগন্যাল যে ও আসলে মানে এটা কেন করছে, কি করছে, এই জিনিসটা তখন আমাদের অবশ্যই একটু খেয়াল করা উচিত। এটা একটা। আর আরেকটা হচ্ছে যে মানে বয়স অনুযায়ী আমাদের বুঝতে হবে কিছু প্রবলেম, যেটা হচ্ছে এজ অ্যাপ্রোপ্রিয়েট, আমরা বলি যে সোসাইটাল নর্মস অ্যান্ড লস, এগুলা ভায়োলেট করছে। মানে একটা 12 বছরের নিচে বাচ্চা যদি চিন্তা করি, একটা 12 বছরের বাচ্চা নিচে যদি 12 বছরের নিচে একটা বাচ্চা যদি বাসা থেকে বের হয়ে যাচ্ছে রাতের বেলা, তারপর 2-3 দিন পর বাসায় আসছে, মানে এটা কিন্তু আমরা একটা 20 বছরের ছেলে বা মেয়ের ক্ষেত্রে মেবি বলবো আচ্ছা ঠিক আছে, একটু চিন্তা করি কোথায় গিয়েছে। কিন্তু এরকম একটা ইনসিডেন্টও যদি সে করে, এটা কিন্তু ইটস ভেরি অ্যালার্মিং যে সে তার এত সাহস। একটা 10-12 বছরের বাচ্চা কিন্তু এটা খুবই ডেয়ারিং একটা কাজ। সো এগুলোই কিন্তু আমরা এই ক্রাইটেরিয়াগুলো ধরে কিন্তু আমরা ইভেন একটা রোগও বলি, এটার নাম হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার। আচ্ছা। So these are the criteria of developing psychiatric disorder. এটা হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার, যেটা ইভেন মানে এইজও হচ্ছে 13 থেকে 15 বছরের নিচে, এর উপরে কিন্তু এই রোগটা না। সো তার মানে সে এই যে বাসা থেকে চলে যাচ্ছে, এইটা যতটুকু না বড় ঘটনা, সে যে সাহসটা করতে পারছে এটা বেশি বড়। এটাই, হ্যাঁ, মানে তার মানে ইন্টেনশনটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমি পড়েছিলাম যে বিছানায় প্রস্রাব করা রাগ করে, হ্যাঁ, এটা কি এটাও তো একটা এজ গ্রুপ আছে নিশ্চয়ই, এবং এটা তো অনেক সময় বাবা মা নর্মাল হিসাবে ধরে নেয়। হ্যাঁ, কিন্তু এটার সাথেও কানেকশনটা কি আসলে? হ্যাঁ, এটার সাথেও একটা কানেকশন আছে। যদি আমি বলি যে এই বিছানায় প্রস্রাব করা, যেটা তুমি বললা, বিছানায় প্রস্রাব করা ইচ্ছা করে বা করে দিচ্ছে, ওই কন্ট্রোলটা তার নাই। মানে সাধারণত একটা বাচ্চার কিন্তু প্রস্রাব মানে বাথরুম সবকিছু করার বা বোঝার ক্ষমতাটা বাই 5 years of age হয়ে যায়। 2 to 3 years হতে থাকে, আস্তে আস্তে করে 5 years-এর মধ্যে মাস্ট হবে। কারো 2 বছরেও কেউ ট্রেন্ড হয়ে যায়, 3 বছরেও কেউ বুঝে যায়, ডেভেলপমেন্টের উপরে। কিন্তু 5 years-এর উপরে গেলে আসলে চিন্তা করতে হবে যে না, মানে সামথিং ইজ রাগ করে করছে কিনা, রাগ করে কষ্ট দেওয়ার জন্য করছে, করছে অথবা কিনা। সে ধরে রাখতে পারছে না, নাকি হ্যাঁ, কেনই বা শারীরিক ধরে অন্য রাখতে কারণ পারবে না। ফিজিক্যাল কারণ থাকতে পারে। অনেকে কিন্তু এরকম রাতের বেলাও ঘুমের মধ্যে করে দেয়, সেটা তো আর রাগ করে করছে না, এটা। সো এটাকে আমরা বলি নিউরোসিস একটা টার্ম আছে। সো এই যে কিছু জিনিস, যেরকম ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমালস, তারপর ফায়ার সেটিং মানে আগুন লাগায় দেওয়া, নিউরোসিস, এই 3টা জিনিস মিলে কিন্তু একটা আমরা পার্সোনালিটি বলি, একটাকে বলে স্যাডিস্টিক পার্সোনালিটি। এবং এই শব্দটাতে আমরা শুনি অনেক। হ্যাঁ, এই স্যাডিস্টিক পার্সোনালিটির মানুষরাই কিন্তু মানে আলটিমেটলি 70-80% কেসে দেখা যায় যে এরা ভবিষ্যতে সাইকোপ্যাথ, সোশিওপ্যাথ, হ্যাঁ, এরকম হয়ে যায়। হ্যাঁ, কারণ আমি না এই যে কল্পনা করতে পারছি, এবং এটা আমার মনে হয় যেটা সোসাইটির দোষ। আমি আসলে ওই বাচ্চাগুলাকে বা মানুষগুলাকে তো দোষারোপ করছি না। আর এখানে আমরা তো কাউকে দোষ গুণে ফেলছি না। আমরা আসলে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে, ওই যে বললাম, জন্ম হয়তো এইভাবে না। হ্যাঁ, এখন যেই ছেলেটা রাস্তায় ড্যান্ডি খায়, আমি যখন দেখি আমার খারাপ লাগে যে সোসাইটি তো তাকে নিয়ে ভাবছে না। একটা গোষ্ঠীর শিশুদেরকে আমরা ভাবছি যে সে অনেক ভালো পড়াশোনা করবে, অনেক ভালো ভালো স্কুলে পড়বে, কিন্তু আরেকটা গোষ্ঠীকে আমরা একেবারে আইল্যান্ডের উপরে তার মতো করে, সোসাইটি কিন্তু পরে ওদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়, ওদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ ও একটা এজের পরে গিয়ে তারপরে কি করবে, হয় প্রস্টিটিউশনে চলে যাবে, নাহলে ছিনতাইতে চলে যাবে, নাহলে পলিটিক্যালি সে ইউজড হবে, বম্বিং পিকেটিং এগুলাতে, তাই না? সো যেহেতু ও নিজের লাইফের ভ্যালু থাকে না ওর কাছে, সোসাইটাল ভ্যালু থাকে না, এবং ওর কোনো ফ্যামিলি নাই, ওর হারানোর কিছু নাই, ও ডেসপারেট থাকে। তো যেটার জন্য এটা বললাম যে আমি কিন্তু এরকম অনেক বাচ্চাকে দেখেছি যে বসে বসে আগুন লাগাচ্ছে,
কিছু একটাতে, কিন্তু সে মজাও পাচ্ছে এটাও মনে হচ্ছে না তার চেহারা দেখে, খুবই নির্বিকারভাবে সে কাজটা করছে। হ্যাঁ, মানে তার কোনো ইয়ে নাই যে এটা করলাম তারপরে করে আবার এদিকে চলে গেল। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু আমি এই নির্বিকারও কিন্তু একটা স্যাডিস্টিক পার্সোনালিটি পার্ট, যে কোনো এমপ্যাথি নাই, হ্যাঁ ল্যাক মানে অফ এমপ্যাথি, হ্যাঁ কোনো রিমোর্স নাই, কোনো গিল্ট নাই, কোনো এমপ্যাথি নাই, মানে একদম ব্লান্ট সে ইমোশনালি। আমার একটা ঘটনা তোকে বলি, মানে এইটা আমি আমি এখন একটু নিজে ভয় পাই যে ভাগ্যিস আমি কোনো না কোনোভাবে সরে আসছি। আমি কিন্তু ছোটোবেলায় এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পিঁপড়া মারতাম। হ্যাঁ, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ওই যে সূর্যের আলোটাকে ইয়ে করে টেম্পারেচার তৈরি করা যায় না, হিট, হ্যাঁ 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 ওইটা দিয়ে আমি পিঁপড়া যে হেঁটে হেঁটে যেত ওই পিঁপড়াগুলোকে মারতাম। হ্যাঁ, তো এখন আমি মাঝে মাঝে ভাবি যে আসলে ওখান থেকে সরে আসার জন্য কেউ আমাকে বলে না বা কেউ দেখো নেই এই ঘটনা, হ্যাঁ কেউ হ্যাঁ আসলে বা বাবা মা কেউ আসলে বিষয়টা দেখে নেই, বাট আমি নিজে আমি মনে করতে পারি যেটা আমি করতাম খুব আনন্দ নিয়ে। হ্যাঁ, তো উইয়ার্ড না খুবই, যাক হয়তো সেটাকেই এখন মানে হ্যাঁ, ইয়ে করার জন্য আমি সেটাই। কাজ এখন করে অনেকে যাচ্ছি। আছে, হ্যাঁ, এখন ধরো তুমি ওইটা থেকে তুমি নিজে হোক বা ফ্যামিলি বলো বা ফ্রেন্ডস বলো, আস্তে আস্তে তোমার যখন নিজে তুমি চিন্তা চেতনা তুমি নিজের মতো করে তোমার একটা যখন ব্যক্তিত্ব তৈরি হলো, আমাদের পার্সোনালিটি কিন্তু তৈরি হওয়ার জন্য উই নিড আপ টু 18 ইয়ার্স অফ এজ। তার আগে কিন্তু আমাদের পার্সোনালিটি ফ্লিটিং। দেখবা অনেকে বলে না যে ছোটবেলায় তো ও এত কথা বলতো, এই বড় হচ্ছে এখন চুপচাপ হয়ে পার্সোনালিটি যাচ্ছে, চেঞ্জ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, চুপচাপ হয়ে যাচ্ছে। কালেকটিভ পার্সোনালিটি হয়েছে হ্যাঁ, তার। আমাদের হ্যাঁ, ফ্লিটিং থাকে, কখনো ইন্ট্রোভার্ট কখনো এক্সট্রোভার্ট, কিছু জায়গায় সোশ্যাল কিছু জায়গায় আনসোশ্যাল, ফ্লিটিং হতে থাকে। কিন্তু 18-র পর থেকে হচ্ছে আমরা একটা ফিক্স পার্সোনালিটি আমাদের তৈরি হয় 18-র পর। তার মানে 18 আসলে একটা গুরুত্ব আছে না, হ্যাঁ হ্যাঁ ফেলে দিলে হবে হ্যাঁ, না। তার হ্যাঁ, আগে কিন্তু আমরা কিন্তু এটাকে টার্মও বলি, যে আমরা পার্সোনালিটি বলি না। যখন একটা বাচ্চা আসে আমরা বলি না ওর পার্সোনালিটি এরকম, আমরা বলি ওর টেম্পারামেন্ট, বিকজ টেম্পারামেন্ট ক্যান চেঞ্জ, পার্সোনালিটি ক্যান নেভার চেঞ্জ। সো ছোটোবেলায় এই যে এই জিনিসটা যে তুমি করতা, মানে ধরো এখন এখান থেকে এটা তুমি আস্তে আস্তে তুমি যখন বড় হতে হতে তোমার নিজের একটা ব্যক্তিত্ব যখন তৈরি করা শুরু হলো, তুমি আশেপাশে নিজে এটা রাইট এটা রং তুমি এটা ডিফারেন্সিয়েট করলা, তখন তোমার কাছে মনে হয়েছে কি যে এটা আমি কেন করতেছি একটা পিঁপড়ার সাথে, মানে এটা কেউ করে না, বা এটা মানে কেন করছিলাম ওই কেন সময়, কি এটা দরকার ঠিক না। ছিল এটা হ্যাঁ, করার। কিন্তু মানে ধরো যার চিন্তা করে যে আচ্ছা পিঁপড়া মারলাম, আজকে একটু বড় কিছু বড় মেরে কিছুকে দেখি, মারি। হ্যাঁ, এটা এভাবে কিভাবে করেই মরে। কিন্তু হ্যাঁ, হয়তো মেবি আস্তে আস্তে করে গ্রো করে। হ্যাঁ, সেইটা হয় এবং ওই ধরনের মানুষগুলাকে নিয়েই ধর যে স্টাডির কথা বললাম যে এরকম নানান টাইপের কেউ, মানে আমরা আসবো এটাতে সিরিয়াল কিলারদের যে বিভিন্ন ধরনের তারা নিজেরা আবিষ্কার করতো যে কিভাবে আসলে কত কষ্ট দিয়ে মারা যায়, মারা কোন যায়, প্রক্রিয়ায় হ্যাঁ মারলে আরো হ্যাঁ মজা হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা খুবই সো এই যে এই চেঞ্জটাই যদি তোমার এই ইনসিডেন্টটা ধরে তুমি যদি বলো যে এই চেঞ্জটা কিভাবে হলো, সো এই চেঞ্জটাই কিন্তু তখন আমাদের কিছু ফ্যাক্টরস মানে এটার উপরে কাজ করে। আমার স্কুলের পরিবেশ, আমার বাসার পরিবেশ, আমার জেনেটিক পরিবেশ, মানে জেনেটিক তো পরিবেশ না, মানে আমার জেনেটিক রিস্কটা কি, এই সব মিলাই কিন্তু তুমি ওই দিকে গেলা না তুমি এই দিকে গেলা, এটা ডিপেন্ড করে। তেমন এটা ব্যাখ্যা করা যাবে, তাই তো? মানে অবশ্যই আমি যে কেন, অবশ্যই আচ্ছা হ্যাঁ good. ব্যাখ্যা দিন না। ওকে, আচ্ছা। আমার একটা জিনিস অনেকদিন ধরে আমি নিজের মতো করে এগুলা নিয়ে যখন পড়ি বা লিখি, আমি তো আমার মতো করে লিখি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে। বাট আমি তোর কাছ থেকে শুনি যে গণপিটুনি, হুম হুম এটা কিন্তু বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল একটা সময় এবং এখন আমার মনে হয় যে আবার ফিরে আসছে এবং কিছু হলেই যে অন্যের গায়ে হাত তোলা। এবং আমি তোকে আমার একটা অভিজ্ঞতা বলে, আমি নিজের চোখের সামনে গণপিটুনি 2 বার দেখেছি। হ্যাঁ, একবার আমি একটাতে বন্ধ করার জন্য নিজেই এগিয়ে গিয়েছিলাম যে ওটাকে বন্ধ করবো। একবার হচ্ছে যে ধর বাসের ভিতরে ওই যে কথাবার্তা হয় না যে হাতাহাতি হতে হতে তারপরে একজনকে হঠাৎ করে সবাই মারা শুরু করলো। আমি তখন না অবাক হয়ে তখন আমি তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি এরকম, আমার মনে আছে। আমি অবাক হয়ে না দেখছিলাম, আমি এক্সপ্রেশন দেখছিলাম আশপাশের লোকজনের, মানে যার সাথে ঝগড়া হয় নাই বা যে কোনোভাবে এটার সাথে কানেক্টেড না, সেও দেখলাম যে খুব আগ্রহ নিয়ে তাকে মারছে। হ্যাঁ, যায় দুইটা নিচে গিয়ে হ্যাঁ, বাড়ি দিয়ে আসি। বাড়িতেই। এবং আমি তার চোখ মুখ দেখছিলাম যে আমি ভাবার চেষ্টা করতেছিলাম যে আসলে তার সাথে তার কোন জায়গাটা কনফ্লিক্ট হলো বা কিভাবে সে এটাকে উদ্বুদ্ধ হলো যে আমি এই মানুষটাকে মারবো। হ্যাঁ, আমরা তো ধর চিন্তা করতে পারি না যে একটা মানুষকে বা একটা কিছুকে আঘাত হ্যাঁ করবো। হ্যাঁ তো ওই তখনই আমার প্রশ্নটা মাথায় ঘুরপাক খায় যে গণপিটুনির সময় যে এত এত মানুষ যে আসলে গণ হয়ে যায়, পিটুনিটা তো দেখা যায় যে কোনো একজনের সাথে ঘটনাটা ঘটে, একজন চুরি করে পালাচ্ছে, তাকে সবাই মিলে পিটানো শুরু করলো। যাচ্ছিল একজন, সে জানে না ঘটনা কি হয়েছে, সে জানে শুধু সবাই মিলে একজনকে মারছে, সেও মারামারিতে অংশগ্রহণ করলো। এইটা সোসাইটির মানসিক জায়গায় মানে কোন জায়গাটা হিট করে এবং এই ঘটনাটা দেখা মানে আমাদের জন্য কি নর্মাল, মানে আমি কি এটাকে নর্মাল মনে করবো যেটা আমাদের দেশে এখন নর্মাল হয়ে গেছে, হ্যাঁ আমরা দেখলে চলে যাই হেঁটে, হ্যাঁ, হেঁটে চলে যায়। হ্যাঁ, এবং এটাকে নর্মাল মনে করি। হ্যাঁ, কেউ এটা থামানোর আসলে আমরা চেষ্টা কোন করি জায়গাটায় না। আছি অবস্থানটা? হ্যাঁ, মানে এটা হয় কি, মানে আমাদের মানে আমরা মানে নাগরিক হিসাবে সিটিজেন হিসাবে
মানে উই ডোন্ট টেক রেসপন্সিবিলিটি ফর আওয়ার অ্যাকশনস। এবং এটা গণপিটুনিটা এটা একটা জায়গা থেকে শুরু, মানে এটা কিন্তু অনেক ছোট থেকে আমরা কখনো আমাদের অ্যাকশনসে মানে কোনো কিছু হচ্ছে আমরা আমরা আমাদের দেশ বা আমাদের মানুষ আমরা যখন ওন করতে পারি না তখনই আমরা এটা ছেড়ে দিয়ে চলে যেতে পারি। যে কেন মারছে, যে ও পড়ে আছে একটা লোক রাস্তায়, মানে ওকে মারছে কেন মারছে, আমরা রেসপন্সিবিলিটিটা আমরা নিচ্ছি না, বরং আমরা সাইডে দাঁড়াই অ্যাজ লাইক উই আর এনজয়িং ইট। কেউ এনজয় করছে, কেউ হয়তো আহারে বেচারাকে এত মারছে, আরে এটা করছে, কেউ হয়তো খারাপ ফিল করছে, বাট কেউ আগাই আমরা যারা মারছে তারা যাচ্ছি না জিনিসটা। যারা মারছে তারা মানে এটা একটা সেন্স অফ ওই যে প্রথমে কিন্তু এটা একটা স্টেপ বাই মানে ভায়োলেন্স জিনিসটা কিন্তু ধাপে ধাপে আগায়। কেউ প্রথমে উইটনেস করতে করতে অভ্যস্ত হয়ে যায় দেখতে দেখতে, তারপর এটার একটা গ্রুপের পার্ট হয়ে করতে করতে অভ্যস্ত হয়ে যায়, পরে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়ালি সে এটা শিখে এটা তার কাছে নর্মালাইজ হয়ে যায়। এবং ভবিষ্যতে তার সাথে যদি রাস্তায় কেউ অন্যায় করে, হয় না অনেক সময় রাস্তা অনেক ইনসিডেন্ট একটা ধাক্কা দিয়ে চলে গেল, যেহেতু আমি দেখে অভ্যস্ত যে এরকম মারা যায়, তখন কিন্তু আমিও ঠাস করে গায়ে হাত তুলে ফেলতে পারি। So এটা একটা কনসিকুয়েন্স। হয়তো সে একা কোনোদিনও কাউকে মারে না, কিন্তু গণপিটুনিতে সে প্রথম মারাটা শুরু এত নরমালাইজ হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো যে আগে কতটা দেখতাম, এখন কতটা দেখি। হ্যাঁ, এই যে নরমালাইজ হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার কারণে আরো বেশি হচ্ছে। এটা একটা লার্ন এন্ড বিহেভিয়ার। এবং আরেকটা জিনিস যে আমরা সবসময় যেভাবে করে দেখি না, যে মারছে ভালো করছে কেন, কারণ ওটা ছিনতাইকারী ছিল বা ওই যে হিরঞ্চি ছিল, এই দেখছো ভালো হয়েছে, একদম আরো পিটানো উচিত। এটা কি হচ্ছে তখন অ্যাজ আ উইটনেস আমি কি দেখছি এবং কি শুনছি আশেপাশে মানুষের থেকে, সবাই আমাকে প্রেইজ করছে, সবাই ওকে প্রেইজ করছে যে এটা করার জন্য। সো এটা তো আমাকে পজিটিভলি রিইনফোর্স করছে। তখন মনে হয় যে এটা করলে এটাই ভালো, এটা করাটাই উচিত। এটার সাথে একটা জিনিস আমার তোর সাথে কথা বলতে বলতে মনে হলো যে মানুষের কি এই ধরনের কোনো আদিম প্রবণতা আছে যে আমি একটা কিছু করব এবং সেটা আননোটিস থাকবে এবং আমাকে কেউ খুঁজে পাবে না, এই যে একটা মজা, যে সেটা ক্রাইম। বেশিরভাগ ক্ষেত্রেই তো মানুষ, আচ্ছা ধর যে মানুষের কোনো সোশ্যাল নর্মস নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো আইন নাই। আচ্ছা, হ্যাঁ, ধর আমাদের দেশে কিন্তু এরকম হয়েছিল গত বছর, তাই না, যে আইন শৃঙ্খলাকারী বাহিনী নাই, কেউ কিছু বলার নাই, কিন্তু মাঝখানে 5-6 দিন 7 দিন কি গেল দেশের মধ্যে, না সেটাই আমরা কিন্তু ওখান থেকেই বুঝি, দেখছি না অনেক কিছু। এই প্রবণতা কি আসলে আমার কাছে না আদিম কোনো প্রবণতা মনে হয়, যে মানুষ আসলে সবসময় চিন্তা করে যে আমি কিছু করব কিন্তু কেউ আমাকে ধরতে পারবে না, খুঁজে পাবে না। এটা একটা মজা, এটা একটা মানে এটা আমাদের ভিতর থেকে, মানে যখন আমাকে কেউ দেখতে পারবে না, যখন আমাকে কেউ ধরতে পারবে না, তখন আমি তো যা ইচ্ছা তাই করতে পারবো। এই যা ইচ্ছা তাইয়ের মধ্যে বেশিরভাগই দেখা যায় ক্রাইম করছে, সেটাই সেটাই। আমার মনে হয় যে এটা মানে এটা সেন্স অফ নিশ্চয়ই একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন দিচ্ছে বলেই করছে। এটা যদি তাকে ভালো না লাগতো তাহলে আমরা কেন করব? আমাদের যে ফাদার অফ সাইকোলজি ফ্রয়েড কিন্তু এটাই বলেছে যে ইনেট, মানে একদম জন্মে থেকেই একটা বাচ্চা কিন্তু অ্যাগ্রেশন যে বুঝে আসে, এই জন্য তো সে কাঁদে, এই জন্য সে চিৎকার করে, দাবি করে, মানে এটাই হচ্ছে তার এক্সপ্রেশন। তার এক্সপ্রেশনটাই কিন্তু হাত পা ছোড়া কাঁদা। পরে সেটা আস্তে আস্তে সে শিখে যে না, চাইতে হয়, প্লিজ বলতে হয়, ওই যে বিভিন্ন নর্মস গুলা তার উপরে আসা হয়। সো এটা কিন্তু আমাদের ভিতরেই অ্যাগ্রেশন তৈরি আছে। এই জন্যই তো আমাদের মানে এই সোসাইটাল নর্মস গুলা জানা, ল এগুলা তৈরি করা, যাতে মানুষ তার লিমিটের ভিতরে থাকে। হ্যাঁ, ল এবং এথিক্স এবং আমি মাঝে মাঝে এটা নিয়ে একটু তর্কই হয় আমার, যে অনেকেই মনে করেন যে ল হলেই সব হয়ে যাবে, কিন্তু আমি এতদিনে কাজ করে যেটা বুঝেছি অ্যানিমাল রাইটস নিয়ে, যে আসলে সবার আগে তো এথিক্স, এথিক্সের পরে তো ল তৈরি হবে, তাই না? আমার যদি এথিক্স না থাকে, হাজারটা ল দিয়ে কিন্তু কোনো লাভ নেই। আমরা লয়ের ইতিহাস যদি ঘাটি, সেখানেও আমরা দেখতে পাই যে হাম্বুরাবি কোড, তারপরে আরো যত ধরনের আইন পৃথিবীতে হয়েছে, মানে ল যে ফলো করতে হবে এটাও তো একটা এথিক্স তো, তাই না? যে আমার ল ফলো করতে হবে। এখন যে আমাদের এই যে ইসলাম ধর্মে বলে তাকওয়া, যে আল্লাহর উপস্থিতি তো আমার সামনে তো আল্লাহ নাই, কিন্তু আমি তার উপস্থিতিতে বিশ্বাস করে আমি সঠিক পথে চলি, তার ভয়টা তাকওয়া মনের মধ্যে, সে নাই কিন্তু আমি ধরে নিচ্ছি যে সে আমাকে দেখছে। এটা হলেই তো দেখবি যে অনেক কিছু মানুষের ভিতরে সাইজ হয়ে যায়, না? সেটাই তো এই আর কি। তো মনোযোগ দিয়ে এগুলো পড়ছিলাম এক সময়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয়, যে কারণ এগুলো সবই আমি দেখলাম যে স্টাডি করতে গিয়ে, তুইও জানিস আরও ভালো, যে অ্যানিমেল ক্রুয়েলটির সাথে একটা বাচ্চার যে কানেকশনটা তৈরি হওয়া, মানে সরাসরি তো প্রথমে অ্যানিমেল ক্রুয়েলটি করে না,
বুলিংয়ের একটা বিষয় আছে যে একটা বাচ্চা যে সে মানুষের একটা মানে সন্তান শিশু আর কি, মানব শিশু, সে তার যে পরিণত বয়সে যাওয়ার যে ট্রানজিশনটা 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর বয়সগুলা, হ্যাঁ, সেই স্কুলে বুলিংয়ের শিকার হতে পারে বা বাসায় হয়তো নেগলেক্টেড হচ্ছে সামহাউ, তার যেই কাজকর্মগুলো অ্যাপ্রিসিয়েট করে না কেউ, হ্যাঁ, বা বাবা মা সময় দিচ্ছে না, এগুলো তো একটা মডার্ন সোসাইটিতে খুবই হরহামেশাই ঘটতেছে, হ্যাঁ। তো সেটা থেকে এই বুলিংটা আসলে মানে এই বুলিং নিয়ে যদি কথা বলি, বুলিংটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলে একটা বাচ্চাকে এই ক্রুয়েল হয়ে ওঠা বা ভায়োলেন্ট হয়ে ওঠার পিছনে? অনেক। বুলিং হ্যাজ আ ভেরি বিগ রোল ভায়োলেন্সে, এবং দুজনই, যে বুলি করছে সে এবং বুলির ভিকটিম, দুইজনেই আছে। দুজনের মানে ইটস বোথ সাইডেড এটা প্রবলেম ক্রিয়েট করে। যদি আমি ভিকটিমের কথা বলি, যে যাকে বুলি করা হয়, একটা ছোট বাচ্চা, তাকে বুলি করা হচ্ছে, তাকে হয়তো এমনভাবে এম্বারেস করা হচ্ছে, সে হয়তো জানে যে সে হেল্পলেস, তাকে টিচারকে কমপ্লেন দিয়ে লাভ নেই, এরকম অনেক সময় হয়। বা বাসায় বলছে, হয়তো বাবা মা পাত্তা দিচ্ছে না, শাই ফিল করছে, বলতেই পারছে অথবা না। এক্স্যাক্টলি, অথবা সে বলতেই পারছে না, এটাও তো হতে পারে। সো এখান থেকে যেরকম অনেক সময় এইসব বাচ্চার কিন্তু অনেক সুইসাইডাল টেন্ডেন্সি হয়ে যায়, অনেক বাচ্চা কিন্তু এই কারণে সুইসাইডও করে, টিনেজার এরা সুইসাইড করে, বাট সেটা আলাদা টপিক। বাট এই জিনিসটা এই 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 যে এরকম এখান থেকে কি তৈরি হয়, যে তার মধ্যে কিন্তু একটা কষ্ট, ক্ষোভ বা অ্যাগ্রেসিভনেস একটা তৈরি হচ্ছে, যেটা সে ভিতরে রাখছে, এবং সে তার এই যে হীনমন্যতাটা, তার কনফিডেন্স কিন্তু কমে যাচ্ছে। কনফিডেন্স কমে যাওয়ার কারণে সে তখন আস্তে আস্তে কি হয়, যে তার কনফিডেন্সটা কমে যাওয়ার কারণে সে অন্যভাবে তার নিজের অ্যাগ্রেশনটা তখন প্রকাশ করতে থাকে। সে দেখা যাচ্ছে আশেপাশের মানুষের সাথে চুপচাপ, বা তাকে যখন বুলি করা হচ্ছে সে মাথা নিচু করে আছে, কিছু বলছে না, কোনো রেসপন্ড করছে না, কিন্তু সে গিয়ে অন্য কারো উপরে গিয়ে সে ওটা মানে ওই রাগটা সে দেখাচ্ছে, ওটা সে এক্সপ্রেস করছে। সেটা হতে পারে স্ট্রে অ্যানিমালস হতে পারে, সেটা বাসার ভিতরে ওই যে ছোট ভাই বোন হতে পারে, ওর হাতের কাছে যাকে ভালনারেবল পায়, হ্যাঁ, ভালনারেবল গ্রুপ, নিরীহ যাদেরকে তার মনে হচ্ছে যে এ ওর ব্যাপারে কমপ্লেন করতে পারবে না, এই বিষয়ে কিছু করতে পারবে না, সো তাকে গিয়ে তার উপরে এই জিনিসটা প্রকাশ করে ফেলে। সো এখান থেকে সে ভায়োলেন্স শিখছে না, সে এটা করছে, ধরা খাচ্ছে না, হ্যাঁ, হি ইজ নট গেটিং কট, এবং সে একা একটা নিজের জগৎ তৈরি করে নিজের জগৎ তৈরি করে ফেলছে, যে এখানে হি ইজ দ্য রুলার, হি ইজ দ্য পাওয়ারফুল ওয়ান, সেটা মনে হচ্ছে এখানে সে রুল করছে। এটা তার সেলফ এস্টিমকে বাড়ায় দিচ্ছে, আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিচ্ছে, যে আমি বাইরের দুনিয়ায় যেটাই হই না কেন, আমি আমার নিজের জগতে আমি রাজা। সো ওর মতো করে তখন জিনিসটা আস্তে আস্তে করে এরকম করে করে তখন দেখা যায় সে একটা ভায়োলেন্ট, খুবই ভয়ঙ্কর ধরনের ভায়োলেন্ট পার্সন হয়ে যেতে পারে। আমরা যেমন আমেরিকার অনেক ধরনের ঘটনা আমরা দেখেছি, স্কুলে গিয়ে গুলি করে মেরে ফেলছে বন্ধুদেরকে, হ্যাঁ, বা বাবা মাকে মেরে ফেলছে, এরকম তো অনেক ঘটনা থাকে, হ্যাঁ, যে 11 বছর বয়সী একটা বাচ্চা ছেলে বা 8 বছর বয়সী, ওদের দেশে যেহেতু আসলে অস্ত্র খুব অ্যাভেলেবেল, সেটা ওরা করছে। আমাদের দেশেও কিন্তু বিগত কয়েক বছর এরকম কিছু ঘটনা, যে বাবা মাকে মেরে ফেলা, হ্যাঁ, বা বাবা মাকে টর্চার করা, বা বাবা মাকে নিয়ে, আমি বলবো যেহেতু আমাদের কনটেক্সটটা ভিন্ন, মেরে না ফেললেও বাবা মাকে নিয়ে বা প্যারেন্টকে নিয়ে অনেক ধরনের অভিযোগ পাবলিকলি নিয়ে আসা, হ্যাঁ, যেটা খুব বাজেভাবে নিয়ে আসা, অ্যাগ্রেসিভভাবে নিয়ে আসা, এগুলো কিন্তু ঘটছে। এবং কিন্তু কোনো রিসার্চ কিন্তু হচ্ছে না, আমি জানি না, মানে আমি সার্চ করে আমাদের দেশের যে বিভিন্ন এই যে যারা অপরাধী তাদের উপরে রিসার্চগুলা পাবলিশড না হয়তো বা হচ্ছে হয়তো, আমি জানি না, মানে তুই ভালো বলতে পারবি, তোরা এরকম আসলে অত বেশি না। আমাদের দেশে যারা যেসব রেপিস্ট ধরা পড়ে বা যেসব মানে যারা মানে বিভিন্ন কারণে খুন করে, হ্যাঁ, তারা কেন করলো ঘটনাটা, হ্যাঁ, এই ধরনের কোনো রিসার্চ যেহেতু নাই, ডেটা নাই, জন্য আমরা আসলে বলতে পারি না যে এটার পিছনে ঘটনাগুলো কি ছিল। সেটা সবচেয়ে বড় আমার কাছে ভয়াবহ লাগে আর কি, হ্যাঁ, কারণ সবকিছু যে নর্মালভাবে দেখছি এবং রিসার্চ ম্যাটার মনে করছি না, এটা সাবজেক্ট মনে একটা জিনিস নিয়ে আমরা চিন্তাও আমরা একদিনের বেশি করছি না। এটা তো একটা সোশ্যাল মিডিয়ার জায়গাতে তো আমরা আসলামই না, মানে কথা বললে সাইকোলজি, সাইকিয়াট্রি, এগুলো তো অনেক জায়গা আছে না, যে আমরা যেসব জায়গাতে একদম হয়ে যাচ্ছি, মিশে যাচ্ছি, মানে আমাদের সব চিন্তা চেতনাগুলা, সোশ্যাল মিডিয়ার বড় ভূমিকা। তো আমি একটা জিনিস আমি একটু পড়ে শোনাতে চাই, আমাদের যারা শুনছে তারা যদি একটু বুঝতে পারবে যে আসলে আমরা কতটা ইম্পর্টেন্ট এই বিষয়গুলা। যে এইখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে ওই 50টা স্টেটের যে প্রিজনগুলা থেকে সে কালেক্ট করেছে, প্রিজনারদের মধ্যে যারা যে রেপিস্ট বা সেক্সুয়াল মার্ডারার, বা যারা যে উপর্যুপরি একদম নির্যাতন করে মারে, হ্যাঁ, তারপরে পেডোফাইলস, ওকে,
আচ্ছা, পেডোফাইলস হচ্ছে পেডোফাইল হচ্ছে যে মানে শিশু নির্যাতন করে, সেক্সুয়াল অ্যাসল্ট, শুধু নির্যাতন না, সেক্সুয়াল অ্যাসল্ট এবং নির্যাতন, অনেক সময় মার্ডারও করে, এটা কিন্তু করে। এটা আমাদের দেশে তো হচ্ছেই, হ্যাঁ, এটা তো অহরহ হচ্ছে, সব তো আমাদের নিউজও আসে না, একদমই সব না। তো ফাইল হয় না। 7 বছর 6 বছরের বাচ্চাদেরকে রেপ করে ফেলে রাখছে, মানে এবং অনেক কেস ফাইলও হয় না, বাবা মা আসে না আসলে। সো তার মানে এটা আসলে যদি আমি শুধু মানে আমেরিকার ঘটনা বলি তা না, আমাদের সে রিসার্চ হয় না, তাই আমরা জানতে পারছি না। রিসার্চ হলে হয়তো আমরা দেখতাম এরকম অনেক পার্সেন্টেজ সিরিয়াল কিলার এবং সবারই, এই যে রেপিস্টের 48%, সেক্সুয়াল মার্ডারার্স 46%, অ্যাগ্রাভেটেড অ্যাসল্ট 52%, পেডোফাইলস হচ্ছে 30%, সিরিয়াল কিলার্স 50%। এদের সবার মানে এই পার্সেন্টটা বলা হচ্ছে যে যতজনের উপর স্টাডি করা হয়েছে এত পার্সেন্ট এগুলো সব প্রিজনার, কয়েদি, অপরাধী। হ্যাঁ, আমরা যদি এরকম কয়েদিদের উপরে যদি আমরা ইয়ে করি তাহলে আমাদেরও এরকমই আসবে। কিশোর সংশোধনাগারে যদি আমরা একটা রিসার্চ করি, হ্যাঁ, যে কেন বিভিন্ন কারণে জাস্ট কয়েদিদের উপরে, হ্যাঁ, তা এই যে পার্সেন্টেজগুলো 48, 46, 52, 30%, 50% এবং 60 to 70% অফ ভায়োলেন্ট ক্রিমিনালস ওয়ার অ্যাবিউজড অ্যাজ চিলড্রেন, এটাতে আসতেছে পরে। এবং প্রথমে যে পার্সেন্টেজগুলো বললাম বিভিন্ন অপরাধের, এরা সবাই এই পার্সেন্টেজ মানুষগুলা অ্যানিমেল ক্রুয়েলটির সাথে কানেক্টেড ছিল ছোটবেলায়, এবং পরবর্তীতে এরা বড় বড় বাঘা অপরাধী হয়ে কিন্তু এক্সপোজড হয়েছে সোসাইটিতে, এবং তার আগে কিন্তু যা যা ঘটনা অনেক ঘটিয়ে ফেলেছে কিন্তু। তার মানে আমরা আমাদের আশেপাশে সম্ভাব্য কত মানে খুনি, রেপিস্ট বা এই যে পেডোফাইলস, হ্যাঁ, অ্যাগ্রাভেটেড অ্যাসল্টার, এদেরকে নিয়ে ঘুরছি, এটা কিন্তু আমরা জানিও না। এটাই চলতে ফিরতে আমরা যে বিভিন্ন জনের সাথে হঠাৎ করে ঝগড়ায় জড়িয়ে যাচ্ছি, সে আসলে কোন মানসিকতা নিয়ে আছে আমরা কিন্তু জানি না। একটা থিসিসই আছে, হাইপোথিসিস আর কি একটা আছে, যে ভায়োলেন্স অ্যাগ্রেশন মানে ভায়োলেন্স গ্র্যাজুয়াল, মানে কিভাবে করে গ্র্যাজুয়েট করে উপরের দিকে। সো একদম লোয়েস্টেই কিন্তু অ্যানিমাল, যে এটাই কিন্তু শুরু, হ্যাঁ, কারণ সে বলতে পারবে না যে এগুলো দিয়ে সিরিয়াল কিলার, তখন আমরা বুঝি যে আচ্ছা একটা অপরাধী। ওই যে ওই কথাটা আবার আসি, অপরাধী তো জন্ম থেকে অপরাধী, জন্ম থেকে হচ্ছে না, কিন্তু ওর শুরুটা কিন্তু অ্যানিমাল থেকেই। মানে আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যখন অপরাধী অপরাধটা করে তখন আমরা বুঝি যে সে অপরাধী, এর আগের পরের কোনো রিসার্চ আমাদের হয়ও না। তো এই যে 60 to 70% এই সমস্ত এই যে অপরাধী, তাদের 70%-এর মতো এই যারা ভায়োলেন্ট ক্রিমিনালস, সে মানে চাইল্ডহুডে তার অ্যাবিউজ ছিল, সে অ্যাবিউজের শিকার নিজে হয়েছে, তারপরে কিন্তু অ্যানিমেল ক্রুয়েলটি, তারপরে ভায়োলেন্টের যে গ্র্যাজুয়ালি তার ইয়েটা। তার মানে কি আমরা যদি এখন এটাকে কানেক্ট করতে চাই, যে আলোচনা এটা শুরু, এই যে পশু পাখির নির্যাতন, আমরা এটাকে আসলে যখন আমি দেখবো যে একটা শিশু কোনো একটা কুকুর, বিড়াল বা কোনো পাখি, প্রজাপতি কাউকে নির্যাতন করছে, আমি কিন্তু বুঝে ফেলবো যে ওর ভাষায় ডোমেস্টিক ভায়োলেন্স আছে, রাইট, হ্যাঁ, এটার ওইখানে একটা কানেকশন আছে। তার মানে এখন যদি সোসাইটি খুবই কনসার্ন হয়, এখন যেমন এই যে এই রিসার্চ বের হওয়ার পরে কিন্তু FBI এটাকে কিন্তু ফেলনি কেস হিসাবে নিয়েছে, এই যে অ্যানিমেল ক্রুয়েলটিগুলোকে মানে আমলে নেওয়া এবং সিরিয়াস কনসার্নে নেওয়া, যে এই ধরনের কোনো সিমটম কারোর মধ্যে দেখা গেলে তাকে প্রথমেই আলাদা করে ফেলা, এবং তাকে কাউন্সেলিং করা বা যা যা করা লাগে একটা সোসাইটিতে তাকে সিটিজেন হিসাবে করে তোলার জন্য। তো আমাদেরও মনে হয় যে আসলে ওই সিমটমস, যে বাচ্চাটা যেটা করছে তার মানে ওর ফ্যামিলিতে কোনো একটা ঘটনা ঘটছে বা আছে, আইডেন্টিফাই করা, হ্যাঁ, এটা কারণ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান ট্রিটমেন্ট। আমি যদি একটা জিনিস প্রিভেন্ট করতে পারি তাহলে আমার ম্যানেজমেন্টেই তো যেতে হবে না। আমরা যতই পলিটিক্যাল আমাদের উন্নয়ন, আমাদের গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি যা যা নিয়ে এখন অনেক কথা হচ্ছে, সব কিছুর কে ফেলে দিয়ে যদি আমরা এটুকু ভাবি যে আমাদের একটা সুস্থ সমাজ দরকার, হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় যদি আমাদের যারা তোর পলিসি মেকার আছে বা যারা সমাজ নিয়ে চিন্তা করে বা যাদের কিছু করার আছে, হ্যাঁ, তারা যদি সত্যি একটু সময় নিয়ে ভাবে তাহলে দেখবে বাংলাদেশ কিন্তু আসলে সুস্থ নাই। এবং আমাদের জীবনানন্দ দাশের কবিতার একটা লাইনই আছে যে পৃথিবীর এখন গভীরতর অসুখ। আমার মনে হয় বাংলাদেশ এখন অনেক বড় অসুখের মধ্যে আছে, এবং এই অসুখটা যতটা না আসলে শারীরিক, তার চেয়ে বেশি মানসিক, অনেক বেশি। এত অস্থিরতা দেখি চারিদিকে, স্থিরতা নাই, গাড়ি চালিয়ে একটা জায়গা যাবে সেখানেও মনে হচ্ছে যে সে অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়েছে না, যে তাকে আগে যেতে হবে আর কেউ যাতে আগে যেতে না পারে। এই যে সবকিছুতে লাইনে কিউতে দাঁড়ালে তার আগে যেতে হবে, মানে কেউ যদি আগে, হ্যাঁ, কেন আমরা ধাক্কাধাক্কি করছি, সবাই তো আমরা এক জায়গায় যাবো, জিজ্ঞেস করে দেখবি যে তুমি আগে গিয়ে কি করবা। আমার ভাই আপনি মানে কেন এরকম করতেছেন, মানে ধরেন আপনি ওইটা কি করবেন,
মানে এটা তো আপনার 10 মিনিট পরে পেলেও যে 1 ঘন্টা পরে পেলেও তা, সেটাই, হ্যাঁ হ্যাঁ। আলটিমেটলি সবার সাথে যে এই যে ঝগড়াঝাটি করে জিনিসটা হচ্ছে, তো ওই আবার কেউ জায়গাটা যদি কোনো কারণও দেয় যে ভাই আমাকে একটু আগে যেতে দেন, দিব না হ্যাঁ আমরা কিন্তু কম্প্যাশন, কারণ না মানে আমরা কম্প্যাশন হওয়ার তো সুযোগ নাই, কারণ আমি তো কম্প্যাশনটা পাই নাই, সেটাই কেয়ারিং না তো। আমি একটা কথাই বলি যে আমরা তো এখন কেয়ারিং কেয়ারিং না। না। আমি যখনই আমার পাশের মানুষটার প্রতি কেয়ারিং হব, এবং কেয়ারিং এমন একটা জিনিস সেটা তুই আসলে ওই ভাগ করে হতে পারবি না। তুই যদি কেয়ারিং হস, তুই মানুষের প্রতিও হবি, তুই একটা গাছের প্রতিও হবি, তুই ওই তোর রাষ্ট্রের যে রাস্তা ফুটপাত রাইট, ওইটার প্রতিও হবি। এটা আমরা আসলে কোনো কিছু ওন করি না, যে এই যে এটাই এই কথাটাই বলছি যে ওন করি না। own এই যে করি না। পলিটিক্যাল মানে শব্দ হয়ে যায়, ধর গণভবনে যে মানুষজন ভাঙচুর করলো বা সব লুটপাট করলো, হ্যাঁ আমি এটা অবজার্ভ করছি, আমি ওখানে দাঁড়ায় আমি মানুষের ইয়েগুলো দেখছিলাম যে কি করছে মানুষ, নানান টাইপের মানুষ, নানান পেশার, সব ধরনের মানুষ ওখানে ছিল। আমার কাছে মনে হচ্ছে যে ওই যে ওন করা না করার বিষয়টা, গণভবনটা আমার দেশের, আমার রাষ্ট্রের, বাংলাদেশের, সংসদ ভবনটা আমার সেটাই, গণভবন তো গেট ছিল না। হ্যাঁ তাই না, কিন্তু সামহাও এটা গণমানুষের কাছ থেকে আলাদা করে ফেলা হয়েছিল এই আর্কিটেকচার গুলা, এই স্পেস গুলা, তাই না? মানুষ এটাকে ভাবছে এটা রাজার মহল, এটা রাজপ্রাসাদ, এটা আমাদের জায়গা, এটা আমার জায়গা না, আমাকে বঞ্চিত করার জায়গা। এই কারণেই তাই না, মানুষ এটা ভাবছে, সেটার উপরেই ঝাড়া হয়েছে। হ্যাঁ এটা মানুষ এটা ভেবেছে কেন, মানুষকে এটা ফিল করানো হয়েছে। হ্যাঁ ওইটাই, এটাই দুঃখজনক। এবং মানুষ তো আসলে আমাদের আসলে কখনোই ফিলটা দেওয়া হয়নি দেশটা আমাদের, যে আমি যে ওন করে আমি এটাকে যত্ন করবো নিজের ঘরে। অনেক সময় আমি দেখি যখন ওই যে কেউ গাড়ির জানালা কাজ খুলে ওই পানির বোতল বা চিপসের প্যাকেট রাস্তায় ফেলে আমি দিচ্ছে। এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা তো আমাদের রাস্তাঘাটকেও ওন করি না, আমরা যে কিন্তু আমরা ঘরে তো কখনো এটা করি করবো, না। এক্স্যাক্টলি আমি তো কখনো বাসায় তো করবো না, খাওয়ার পর চিপসের প্যাকেটটা মাটিতে ফেলাবো, কিন্তু আমি কিন্তু সেটা রাস্তায় করছি। আমি চুইংগাম, আমার সবচেয়ে অবাক লাগে, আমি দেখি যে চুইংগাম খেতে খেতে জানলাটা করে ফু করে ফেলে দেয়, কিভাবে এটা করে? ওই যে ওনারশিপটা, আমার এই শহরটা তো আমার না, আমি ভাবি না যেটা আমার শহর, কিন্তু আসলে কিন্তু ওটা যে আমি ফেললাম, আরেকটা মানুষ হেঁটে যাবে, ওর যে জুতার নিচে লাগবে বা কারো কাপড়ে লাগতে পারে। চুইংগাম তো খুব ডেঞ্জারাস একটা জিনিস, জ্বলন্ত সিগারেটের ফিল্টার ফেলে দিচ্ছি ঠিস করে, মানে এটাই। তো আমার তোর কাছে একটা শেষের দিকে আমরা চলে আসছি আমাদের আলোচনার। আমার মনে হয় যে আমরা যদি একজন সিরিয়াল কিলারের কোনো মানে ব্যাকগ্রাউন্ড জানতে পারি, হ্যাঁ, যে যারটা বললে আসলে মানুষ রিয়েলাইজ করতে পারবে বা রিলেট করতে পারবে, হ্যাঁ, এই ঘটনা। অনেক তো এরকম যেটা আমাদের স্টাডি নাই, আমাদের পশ্চিমেই যেতে হবে। এক্স্যাক্টলি, পশ্চিমেই যেতে হবে। সো আমি এরকম প্রচুর মুভিজ, আই এম আ ভেরি বিগ ফ্যান অফ ডকুমেন্টারিজ, অল কাইন্ড অফ ডকুমেন্টারিজ আমার খুব ভালো লাগে। সো এরকম বিভিন্ন ধরনের আমি দিয়ে দেখেছি। তুমি কোনোটা দেখেছো? তাহলে আমি ধামেরটা দেখছি, কারণ তারানার এগুলোর ব্যাপারে অনেক আগ্রহ। জেফরি ধামেরটা দেখছি আমি, মানে জেফরি ডামের আমিও দেখেছি, সহ্য করা কঠিন। জেফরি ডামের বেশ কয়েকটা দেখেছি। জেফরি ডামেরটাই বলতে অনেক ভদ্র একটা ছেলে, তাই না? বুঝাই যাবে না যে সে কি করতে পারে। হ্যাঁ, তো ওর ব্যাপারটা আমি তোর কাছ থেকে শুনি। আচ্ছা, সো ও কি করে ওটা তো আমরা সিরিজেই দেখি, বাট যদি বলি যে মানে ও কি করতো, মানে ও কিন্তু ওর লুকটা কেমন ছিল। আচ্ছা, মানে আমি যদি একটু রিলেট করে বলি যে আমি যে কিছুক্ষণ আগে বললাম না কন্ডাক্ট ডিসঅর্ডারের কথা, একটা যে কি করতে পারে একটা ভায়োলেন্ট বাচ্চা। সো এই কন্ডাক্ট ডিসঅর্ডারটা তো আসলে বাচ্চাদের 13 থেকে 15, তাই না? আফটার দ্যাট কিন্তু এটা আমরা আর বলবো না মানসিক রোগ। তারপর 18 পর কিন্তু পার্সোনালিটি হয়ে গেছে অলরেডি। এখন তাহলে এই কন্ডাক্ট ডিসঅর্ডারের যে বাচ্চাটা যে চেঞ্জ করা যাবে, তখনও তাকে চেঞ্জ করা যাচ্ছে, তারপর আমরা চেঞ্জ করছি না, তারপরে এটা বাড়তে বাড়তে তার ওই একটা পার্সোনালিটি হয়ে গেল, সেটাকে আমরা বলি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। একদম ফিক্সড হয়ে গেল সে। হ্যাঁ, ফিক্সড হয়ে গেল অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এবং এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষগুলাই কিন্তু এই যে এক ধরনের কেউ টেড বানি, কেউ জেফরি ডামার, এই ধরনের হওয়ার রিস্ক অনেক বেশি থাকে। আচ্ছা, ডামার কি করতো একটু আমরা ডামার কি করতো, যে ডামারের যখন ফার্স্ট ওর চাইল্ডহুড যখন আমরা মানে দেখলাম, চাইল্ডহুডে হি হ্যাড আ ভেরি অ্যাবিউজিভ একটা সে চাইল্ডহুডের মধ্যে ছিল, যে তার রিপিটেডলি গার্জিয়ান চেঞ্জ হতো, এক বাসা থেকে সে মোস্ট প্রবলি আরেক বাসায় সে যাচ্ছে, ওদের তো অ্যাডপশনের কিছু ব্যাপার আছে আমার যতদূর মনে পড়ে, এরকম তার একটা ব্যাপার ছিল। সো যার কারণে ও কেউ কিন্তু তাকে ওন করছে না, তাকে কিন্তু কেউ দিক নির্দেশনা দিচ্ছে না, হ্যাঁ, যে কিভাবে সে যাচ্ছে, কিভাবে মানে কি করা উচিত, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, যেটা আমরা আমাদের বাচ্চাদেরকে শিখিয়ে থাকি, তাই না? তারপর হচ্ছে অ্যাবিউসিভ।
তাকে বিভিন্নভাবে মানে সে অনেক চাইল্ডহুড অ্যাবিউজ সে নিজেও ফেস করেছে। আচ্ছা এই চাইল্ডহুড অ্যাবিউজ থেকেই কিন্তু সে আস্তে আস্তে কি করা শুরু করলো জেফরি ডামার, যে সে প্রথমে সে যখন ছোট ছিল সে পশু পাখি মারতো, কুকুর মারতো, বিড়াল মারতো, এবং মারাটা খুব অদ্ভুত ছিল। সে তাদের মগজ বের করতো, তাদের বিভিন্ন বডি পার্ট বিচ্ছিন্ন করতো। আচ্ছা এইটাতে সে অনেক মানে খুবই এনজয় যত্ন করতো নিয়ে এই কাজটা ব্যাপারটা। সে করতো, হ্যাঁ, মেরে মেরে ফাটিয়ে এবং দিয়ে সে ব্যাপারটা মানে খুব উপলব্ধি করতো, যেটা আমরা যে অর্গানগুলোকে সব খুবই এনজয় করি। যে কেউ আছে না যে আমরা একটা খাবার যখন খাই, হুম কেউ আছে পেট ভরার জন্য খাচ্ছে হুম গাব 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 করে, হুম আর কেউ খুব স্বাদ করে খায়, বুঝে বুঝে খায়। মানে তার মারার বিষয়টা এরকম, সে খুব স্বাদ করে মারতো। আমার আর কি দেখে এটা আমার আর কি ফিলিং। সো এই জিনিসটা তখন সে বড় হতে হতে হি স্টার্টেড ডুইং দ্যাট টু পিপল, মানুষ। মানুষ বিভিন্নভাবে সে কিডন্যাপ করে বা বুঝায় সুঝায়। এটাতে আমি আসছি, এটা এক ধরনের একটা পার্সোনালিটি যে বুঝায়। সে কিন্তু কাউকে কিডন্যাপ করছে না, সে কিন্তু কাউকে তুলে আনছে না বা অজ্ঞান করে আনছে না, সে কিন্তু সবাইকে স্বেচ্ছায় ইনভাইট সবাইকে করে, নিয়ে হ্যাঁ স্বেচ্ছায় সবাই ওর বাসায় আসছে। এবং বাসায় আসার পর তারপর তাদের সাথে যা হবার তা অফকোর্স তারপর তো তাকে সিরিয়েট করতেই হবে, নাহলে তো সে এগুলা খুব করতে ঠান্ডা মাথায় পারবে না। প্ল্যান করে হ্যাঁ সে মানে ফর 3 to 5 days ধরে সে ওই উপভোগ করছে। তার মাংস খাচ্ছে, ব্রেইন খাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ, লিভার খাচ্ছে, এগুলোই সে খেত। মানে খুবই ভয়ঙ্কর। ফ্রিজে রেখে দিচ্ছে, হ্যাঁ ফ্রিজে বাকি পার্টগুলো সে মানে ফ্রিজে রেখে দিত, খেত। আর হচ্ছে বাকি পার্ট যেগুলো সে খাবে না ওগুলা বয়েল করে প্যাকেট করে রেখে দিত। এরকমই জেফরি তো ডামারের মনে কথা হয়। বলতে বলতে এই যে নেকড়ে গুলো ডাকা শুরু করে দিচ্ছে। নেকড়ে ডাক আসলে শুনতে পাচ্ছিস? হ্যাঁ এটা জেফরি So, ডামারের কারণে ভয়াবহ যেসব পার্ট শুনে মানে খুবই ভয়ঙ্কর। এবং এটা কিন্তু কোনো মানে স্টোরি না, মানে এটা কোনো না, এটা একটা এটাই তো, রিয়েল হ্যাঁ এটা কেউ বিশ্বাস ডকুমেন্টারি। করবে এটা না হ্যাঁ, দেখলে এবং পরে? সেই হ্যাঁ পুরা কাজটা বিশ্বাস করে একটা ফ্ল্যাটে করতো। এমন না যে সে মানে আমরা যেরকম বাইরের দেশে সবাই খুব একটু আলাদা সেক্লুডেড ভাবে থাকতে পারে চাইলে, একটু বন জঙ্গলের মধ্যে, এরকম না। মানে সে আমার তোমার মতো একটা নর্মাল বাসায় থাকে, মানে একটা অ্যাপার্টমেন্টে বাসা ভাড়া নিয়ে থাকে, থাকে, বাসা হ্যাঁ। ভাড়া নিয়ে থাকে। সো কমপ্লেন আসে যে ওর বাসা থেকে গন্ধ আসে, কমপ্লেন অ্যাসিডের দিচ্ছে। ড্রামেও নাকি ডুবিয়ে রাখতো না হ্যাঁ এটাকে? অ্যাসিডের হ্যাঁ ড্রামে ওই যে বাকি লেফট ওভার গুলা যেগুলা সে খাবে না, খেত তো সে ব্রেইন, লিভার, লাংস, এই জিনিসগুলা সে খেত। ভয়ঙ্কর। ভয়ঙ্কর। আমরা So, এখানে এই পার্সোনালিটিটা, এই যে এই ব্যক্তিত্বটা, অথচ ওর কাছে কেন আসতো ওর কাছে, কেন এটা তো স্বেচ্ছায় আসলে চলে এটা- আসতো, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে স্বেচ্ছায় কেন আসছে? কারণ ওর লুক, ওর পার্সোনালিটিটা এরকম যে এই ধরনের কিলারকে আমরা বলি, এই ধরনের সিরিয়াল কিলারকে আমরা বলি সাইকোপ্যাথ। There are two types of serial killers, sociopaths and psychopaths. So এই পার্সোনালিটি হচ্ছে সাইকোপ্যাথ। আচ্ছা হ্যাঁ, সো সাইকোপ্যাথরা কি করে, সাইকোপ্যাথরা কিন্তু মানে ওরা খুবই সেক্লুডেড থাকে, ওদের সেরকম কোনো বন্ধু বান্ধব থাকে না, এবং ওরা খুব ঠান্ডা মাথার থাকে। চিল্লা চাটি অ্যাগ্রেসিভনেস তুমি ওদের মধ্যে দেখবা না। সো যে চিল্লা চাটি অ্যাগ্রেসিভনেস যার মধ্যে তুমি দেখবা না, অটোমেটিক্যালি তুমি তাকে একটা ভদ্র ছেলে বলবা। হ্যাঁ, তারপর সে অমায়িক, তার ভদ্র। লুকটা এক্স্যাক্টলি অমায়িক, তারপর তার লুকটা ওরকম চশমা থাকে পরা যে একটা ভদ্র চশমা ছেলে। পড়ছে, ভদ্র ছেলে, সাইডে সেদি হ্যাঁ, করে হ্যাঁ, রাখছে, একদম, হ্যাঁ। হ্যাঁ মানে এরকম একটা লক্ষ্মী ছেলে, পড়াশোনা মাথা নিচু করে, করে হ্যাঁ। হাঁটছে, নিজের কাজ করছে, চুপচাপ বাসায় আসছে, চুপচাপ বাসা থেকে বের হয়ে যাচ্ছে, কোনো উৎপাত নাই, বন্ধু বান্ধব নাই, নো লাউড মিউজিক, কিচ্ছু না, এই নির্ভেজাল, ধরনের। হ্যাঁ। এবং এদের ক্যারেক্টারিস্টিকটা কি হয়, দে আর ভেরি ম্যানিপুলেটিভ। ওরা মিথ্যা কথা সুন্দরভাবে তোমাকে ম্যানিপুলেট করি। তো আমার বাসা, হ্যাঁ হয়তো চুপচাপ বসে আছে, তুমি 2 দিন দেখলা, 3 দিন দেখলা, তুমি নিজেই হয়তো ওই ক্যাফেটাতে তুমি যাচ্ছ, সো ক্যাফেটাতে যাচ্ছ, তুমি নিজে একদিন কথা বললা যে ভালো আছো, মানে তুমি প্রতিদিন একটা মানুষকে দেখলে কিন্তু তুমি অটোমেটিক একটু হাই হ্যালো হয়, করবা, হ্যাঁ কথা বলে কিন্তু তোমার ভালোই লাগলো। তারপর ও বললো যে আমার বাসা তো এখানে, বললো আচ্ছা ঠিক আছে চলো চা একদিন খাই যাই একদিন, তোমার হ্যাঁ, বাসায় চলো, গিয়ে চা হ্যাঁ, খাই, মুভি দেখি, হ্যাঁ। মুভি দেখি বা কিছু। আর ওদের ওখানে তো এটা আরো বেশি, কারণ আমাদের তো ফ্যামিলি আছে, ওদের তো বেশিরভাগই ওরা একা থাকে। সো দে আর ভেরি কমফোর্টেবল গোয়িং, মানে র্যান্ডম মানুষদের সাথে ফ্রেন্ডশিপ করা, বাসায় যাওয়া, এই করা। সো এরকম করে মানে দে আর ভেরি ম্যানিপুলেটিভ, খুব ম্যানিপুলেটিভ হয় ওদের, মানে একটা ইনফ্লেটেড একটা সেলফ এস্টিম বলি, যে নিজের ব্যাপারে তারা খুবই প্রাউড, মানে খুব কনফিডেন্ট, এরকম একটা আউটলুক দেয় তোমাকে, মানে পুরা সুন্দর ম্যানিপুলেট করে, এবং খুব চার্মিং হয়, খুব সুপারফিশিয়াল একটা চার্ম হয়। সো দ্যাটস আ সাইকোপ্যাথিক কিলার। সো জেফরি ডামার ওয়াজ আ সাইকোপ্যাথিক কিলার। সো আচ্ছা, দর্শকদের জন্য একটু বলি যে এরকম অমায়িক এবং বিনয়ী বন্ধু বান্ধব কেউ থাকলে খুব বেশি সাবধান হওয়া দরকার নেই, দামের কথা মনে রাখা দরকার নেই। মানে আবার তাহলে সবাই একটু ভয় ভয় থাকবে যে এত ভদ্র, সে কি আবার সিরিয়াল কিলার সেটাই। কিনা। হ্যাঁ, কিন্তু এটা আমাদের একটু মনে রাখতে হবে যে যত অপরাধী আছে আমাদের সমাজে, তাদের প্রতি আমাদের একটা মানে
কম্প্যাশন বা আমাদের একটা এমপ্যাথি থাকা জরুরি ওই কারণে যে সে কিন্তু সোসাইটির কারণেই কোনো না কোনো কারণে আসলে অপরাধী হয়ে গেছে হ্যাঁ এবং আমরা যে শিক্ষাটা পেয়েছি হয়তো সে সুযোগটা পায় নাই, তার এনভায়রনমেন্ট সেটা ছিল না। এই জন্য যে একটা কথা বলে যে অপরাধকে ঘৃণা করো অপরাধীকে নয়। অবশ্যই হ্যাঁ এই জন্যই আমরা গণপিটুনি বা এগুলা থেকে নিজেকে বিরত রাখবো, কারণ আমরা ধরে নিব যে সে যেটা করছে সেটা কোনো না কোনো একটা কারণে করছে। আইন আছে, আইন তার মতো করে ব্যবস্থা নেবে। আমাদের কাজ যদি হয় আইনের হাতে তুলে দেওয়া পর্যন্ত। সে চুরি করছে এটা রং, বাট সে চোরকে কেন আমরা ঘৃণা করব? তো এবং এই যে চোর, ছিনতাইকারী, ডাকাত দেখতে গেলাম, হ্যাঁ, এই কালচারগুলো থেকেও মনে হয় বের হয়ে আসতে হবে। যে সবাই তো মানুষ, ডাকাতেরও 2 পা আছে, চোরেরও 2 পা আছে, সাধুরও 2 পা আছে। তো আচ্ছা, আমি কয়েকটা একটু পড়ে যাই, হ্যাঁ, জাস্ট হচ্ছে আমাদের যারা যে স্কুলে যারা ভায়োলেন্স করতো আর কি, এরকম কয়েকটা। যেমন অ্যান্ড্রু গোল্ডেন ছিল 11 বছর বয়সী, ও হচ্ছে অ্যাম্বুশ করে হচ্ছে কিন্ডারগার্টেনের বাচ্চাদেরকে মেরেছিল গুলি করে করে, হ্যাঁ, মাত্র 11 বছর বয়সে। এবং সে 3টা বাচ্চাকে মেরেছে এবং 2 জন বয়স্ক মানুষকে মেরেছে গুলি করে 11 বছর বয়সে। এবং সে এটা কিভাবে ট্রেন্ড হলো গুলি করাটা, সে কুকুর গুলি করে মারতো আর কি, হ্যাঁ, একটা সময়। এবং 11 বছর বয়সে সে কুকুর গুলি করতে করতে সে কিন্তু বাচ্চাদেরকে, তার স্কুলের বাচ্চাদেরকে গুলি করে মারলো। আরেকজন হচ্ছে এখানে কিপ কিঙ্কল, হচ্ছে 15 বছর বয়সে কিল্ড বোথ প্যারেন্টস, বাবা মা দুজনকে মেরে ফেলে 15 বছর বয়সে। এবং 24টা বাচ্চাকে সে হচ্ছে গুলি করে মারে স্কুলে। হ্যাঁ, এটা আমেরিকার ঘটনা কিন্তু। একসাথে, হ্যাঁ, ওই ব্রাশ ফায়ার করা হয়তো বাসা থেকে অস্ত্র নিয়ে। তারপরে দুজনকে টর্চার করে, সে হচ্ছে তার টর্চার করে অ্যানিমেলদেরকে মারাটা তার হবি ছিল। ওই যেটা টর্চার করে করে নির্যাতন করে করে একদম শেষ পর্যন্ত তিল ডেথ এরকম। এবং প্রতিদিন 3 জন করে অ্যানিমেলকে সে, 3টা অ্যানিমেলকে সে, কুকুর, বিড়াল বা যাই হোক, খরগোশ, প্রতিদিন 3টা করে অ্যানিমেলকে সে মারতো এইভাবে অত্যাচার করে। এবং তারও কিন্তু স্কুলে বুলির শিকার হতো সে। হ্যাঁ, এটা শেষে লেখা, তার মানে ওইটা হচ্ছে শুরু, ওখান থেকে সে আসছে। তো যেটা দেখলাম যে অপরাধী হওয়া, যে মাইকেল কার্নেল, যেটা 14 বছর বয়সে সে 3টা মেয়েকে হচ্ছে গার্লস অ্যাট এ প্রেয়ার, আচ্ছা মিটিং, প্রেয়ার হলে মিটিংয়ের সময় যখন মিট করছে ওদের সাথে, 3টা মেয়েকে সে ওখানেই মেরে ফেলে, হ্যাঁ, ওই হয়তো বা চার্চে বা কোথাও আর কি। এবং 5 জনকে গুলি করে মারে। আর সে হচ্ছে যেটা করতো যে বোন ফায়ার, ওরা যে ক্যাম্প করে, আগুন জ্বালায়, হ্যাঁ, যে বারবিকিউ করার জন্য বা ইত্যাদি সময় ক্যাম্পিংয়ে গেলে, ওইখানে বিড়াল দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতো। এটা তার মজার একটা কাজ ছিল। সো তার মানে আমরা আমাদের এখানে যদি এই ধরনের কোনো ঘটনা দেখি, আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি যে কুকুরের লেজ ধরে ঘোরাচ্ছে, কুকুরের লেজে তারাবাতি ধরিয়ে দিচ্ছে বা বম ফোটাচ্ছে। আমি শুনছিলাম গুলশানের দিকে বলে সব বিড়ালদের চোখ তুলে ফেলছে ধানমন্ডিতে। এটা হ্যাঁ, এটা অনেক ধরনের থাকতে পারে। এটা যেহেতু এখনো এটা তদন্ত করে কোনো কিছু পাওয়া যায়নি বা তদন্ত হয় নাই, বের হয় নাই, এটাকে আসলে আমি কোনো কিছুতে ফেলতে চাই না। এটা অনেক কিছুই হতে পারে। এটা অ্যাবিউজ হতে পারে, এটা কোনো রোগের কারণ হতে পারে, এটা হয়তো বা কোনো রেস্কিউড বাসায় ছিল, তারা এখানে ছেড়ে দিয়ে গিয়েছে, এটাও হতে পারে। হ্যাঁ, কারণ এত যত্ন করে তার চোখটা তুলে ফেলে, এটা সার্জন হতে হবে এবং তাকে রিকভার করা, অ্যাজ এ ডক্টর কি মনে হয়, তাই না? এবং তাকে রিকভার করা, এবং সে আবার মানুষকে বিশ্বাসও করে, সে তো মানুষের কাছে আসছে। হ্যাঁ, তো এটা তো আসলে মুখের কথা না, তার মানে একদম সাইকোপ্যাথ সার্জন হতে হবে। তো সেটা আবার ভেটেরিনারি সার্জন। তো এখানে অনেক অনেক বিষয় থাকে। আর লিউক ওরাম একজন 16 বছর বয়সে সে তার মাকে মেরে ফেলে এবং 3টা বাচ্চাকে মেরে ফেলে এবং আরও 7 জনকে গুলি করে। হ্যাঁ, এবং 16 বছর বয়সে কিন্তু সে হচ্ছে কুকুরদেরকে নির্যাতন করে করে মারত। এবং এদের প্রত্যেকেরই ছবিটা আমি আমাদের এডিটের সময় আমি দিয়ে দিব। প্রত্যেকের ছবি দেখলে মনে হবে খুবই অতিশয় ভদ্র ছেলে। হ্যাঁ, কেউ চশমা পরা, কেউ সুন্দর টুপি পরা, হাসছে, বুঝাই যাবে না। হ্যাঁ, তো এটাই আমার মনে হয় যে আমার আলোচনাটা এখানে। আরেকটা বিষয় একটু জানতে চাই, এটা দিয়ে এটা পরে একটা প্রশ্নটা আমি শেষ করব। সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্রুয়েল খেলা, এটা আমাদের দেশে আমি অনেকদিন ধরে চেষ্টা করছি এটা নিয়ে কথা বলার। আমাদের প্রাণী কল্যাণ আইন 2019 সেখানেও এটা নিষিদ্ধ বলা আছে। যেমন মহিষের বা ষাঁড়ের লড়াই, মোরগ ফাইট, হ্যাঁ, তারপরে ঘোড়দৌড়, সর্ট অফ ক্রুয়েলটি, বাট সেটা আরেকটা ফেজে, এটা সহজে সবাই বুঝবে না যে ক্রুয়েলটি, বাট এটা আমরা যারা একটু কনসার্ন তারা বুঝি। আমি না হয় সরাসরি ফাইটিংয়ে গেলাম। হ্যাঁ, ডগ ফাইটিং ছিল, এবং আমরা জানি যে ইউরোপ এখন অনেক বেশি উন্নত মনে করলেও
আসলে ইউরোপই ছিল হচ্ছে এই ক্রুয়েলটির সূতিকাগার, মানে যত ধরনের ভায়োলেন্ট জিনিসপত্র সব কিন্তু ইউরোপেই আগে আসছে। হ্যাঁ, মধ্যযুগীয় যে বর্বরতা বলি, এটা কোথাকার? এটা তো ইউরোপের। মিডল এজের যেসব ওই গ্রিকরা যেভাবে টর্চার করে মানুষ মারতো বা অপরাধীকে শাস্তি দিত, এগুলো অনেক ঘটনা আছে না? এবং ইউরোপেও কিন্তু আমরা কিন্তু প্রথম হিউম্যান জুগুলা কিন্তু ইউরোপেই পাই, যে ওই মানুষকে আটকে মানে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছে আফ্রিকা থেকে নিয়ে এসে ব্রাসেলসে শো করা কালো মানুষ কেমন হয় দেখতে, কালো শিশু কেমন হয় দেখতে, ইউরোপিয়ান বৌদ্ধ সোসাইটি কিন্তু দেখতে আসতেছে ওদেরকে টিকিট কেটে। এবং ইউকেতে কিন্তু ছিল মানে সাইকোলজিক্যালি ডিসঅর্ডার যারা, হ্যাঁ, বা মানে যারা এই অসুস্থ মানুষগুলা, তাদেরকে কিন্তু আটকে রেখে ভিজিটর অ্যালাউ করা হতো। কেউ শেকলে আটকানো, কেউ হয়তো নিজের গা কামড়াচ্ছে, কেউ মাথা বাড়ি দিচ্ছে ওয়ালের সাথে, কেউ চিৎকার করছে, এই মানুষগুলোকে কিন্তু টিকিট কেটে দেখতো। তো এই হচ্ছে মানে যাদেরকে আমরা সভ্য বলি তাদের অতীত কিন্তু। হ্যাঁ, তো আমি যে কথাগুলো এই কারণে বলছি যে এই যে মানুষকে ভালনারেবল দেখা, হ্যাঁ, অনেকে পড়ে গেলে আমরা হেসে উঠি না? হ্যাঁ, আমি অনেকবার নিজেকে প্রশ্ন করছি, হাসি কেন আসলো? আমি ছোটোবেলা থেকে কিন্তু এটা দেখে দেখে বড় হয়েছি, এবং এখন আমি হাসি না, কিন্তু ভিতরে কোনো একটা সেন্স আমাকে হাসায় যে কেউ যখন টিম ব্যালেন্স হয়ে যায়, পড়ে গেল, তাই না? আমরা হাসি না, এবং এটা কিন্তু খুবই নর্মাল, কিন্তু আসলে তো এটা হাসির না, তাই না? মানুষটা তো মানে মানুষকে বিপদে পড়তে দেখলে বা কোনো কিছুকে যখন আমরা দেখি যে তার নর্মাল জায়গা থেকে সে বিচ্যুতি হলো, তখন আমরা একটা মজা পাই। হ্যাঁ, এই যে একটা স্বাভাবিক বিষয়টা, এইটাই আসলে আমার কাছে এই যে খেলা দেখা, যে কারণে কথাগুলো, ষাঁড়ের লড়াই, দুটো ষাঁড় পরস্পরকে ক্ষতবিক্ষত করছে এবং অনেকগুলো মানুষ উল্লাস করছে এটা দেখে, এবং একটা পর্যায়ে একটা ষাঁড় একটা ষাঁড়কে হয়তো মেরেও ফেলবে, বা হয়তো বা এমনই নাস্তানাবুদ করবে যে ওরা লড়ার ক্ষমতা নেই, কিন্তু এখানে কিন্তু রক্তাক্ত হচ্ছে, এটা ভায়োলেন্ট একটা গেম। হ্যাঁ, সো এইটা আসলে এই যে দর্শকদের মনে কী ধরনের প্রভাব ফেলে, অনেক আলোচনা হয়েছে এ নিয়ে, যদি এক দুই লাইনে এটা একটু বলিস। এটা এক ধরনের মানে একটা লার্নেড বিহেভিয়ার, মানে কি প্রভাব ফেলবে আমার কাছে যেটা মনে হয় যে এই ধরনের এই 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 জিনিসগুলো দেখে তাদের মধ্যে তো তাদের একটা সাইকোলজিটাই মানে একটা বিকৃত একটা সাইকোলজি তৈরি করছে এটা দর্শকদের মনে। প্রথমত এটা একটা ক্রুয়েল জিনিসটাকে সে দেখে সে আনন্দ পাচ্ছে, সে টিকিট দিয়ে আসছে। সো এটাকে কি রিইনফোর্স করা হচ্ছে না যে এটা করা ভালো, এটা তো ভালো জিনিস, এটা তো একটা গেম, এটা একটা খেলা। মানুষকে আহত করি, প্রাণীকে আহত করে আমি একটা লিভিং বিংকে কষ্ট দিচ্ছি, এবং সেটা আমি আনন্দ নিয়ে টাকা দিয়ে দেখতে আসছি সেই কষ্টটা। মানে এটাই তো আমার তো প্রথমে মনে হয় যে এটা যারা দেখতে আসছে তাদের অলরেডি একটা বিকৃত পার্সোনালিটি, এবং রেসলিংও আমার মনে হয় তাই। হ্যাঁ, মানে এটা একটু বিকৃত। তারপরেও হচ্ছে রেসলিং তো আমি শুনছি যে অনেকটা নাটক হলো, যেভাবে আচার দেয় নিজের কাছে তো ব্যথা লাগে, কিন্তু আমি তো আনন্দটা পাই। হ্যাঁ, রাইট, আমরা দেখছি। সো এটা কিন্তু এটা মানে ফিউচারে এটা কি প্রভাব ফেলছে তাদের উপরে যারা দেখছে, তারা কিন্তু এখান থেকে তারা ভায়োলেন্স শিখছে, এটা একটা লার্ন করছে, এবং সে এভাবে করে আছাড় দিয়ে না ফেলুক, তার কিন্তু কথায় কথায় এভাবে কিন্তু হাত পা নড়বে, সে কিন্তু সংবেদনশীলতাও হারাচ্ছে, তাই না? যেটা দেখলে তার কষ্ট পাওয়ার কথা, সেটা দেখে যখন সে আনন্দ পেতে শুরু করলো, তার মানে সে নরমাল হয়ে যাচ্ছে, এমপ্যাথিও কমে যাচ্ছে, রাইট? কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এখান থেকে তো সে ভায়োলেন্স লার্ন করছে, এটা যে উচিত না এটা শিখছে না, বেসিক জিনিসটাই তো আমি শিখছি না। আমি যদি না শিখি তাহলে আমি আমার সন্তানকে কিভাবে শিখাবো? একদমই। আমি রুবিনা তোর পেশার মধ্যে ফেরত আসি। হ্যাঁ, একদমই শেষে যাওয়ার আগে আমার মনে হয় যে তোর কাছে যে পেশেন্টরা আসে, হ্যাঁ, সাধারণত কোন ধরনের সমস্যাগুলা বেশি মনে হয়, নাকি খুবই স্ক্যাটার্ড? কিন্তু বেশি যারা আমার কাছে মনে হয় মেইন যে প্রবলেম নিয়ে আসে, যে আজকাল মানুষরা হচ্ছে মানে আমাদের লাইফস্টাইল, আমাদের দৈনন্দিন মানে যে জিনিসটা আমাদের আসলে রিক্রিয়েশন, ভালো থাকা, এগুলোর জায়গাটা না খুব কম। সো এই কারণে দেখা যায় যে বেশি শিশু, বাচ্চা বা টিনেজাররা আসে কি প্রবলেম নিয়ে, মানে মারা নিয়ে আসছে সারাদিন মোবাইল দেখছে, মোবাইল অ্যাডিকশন। আমার কথা হচ্ছে দেখবে না কেন, বা তুমি ওকে আর কি অপশন দিচ্ছ? তোমার তো ওকে আগে অপশন দিতে হবে টু ডু সামথিং এলস, ও রিক্রিয়েশনের জন্য কিছু একটা দিতে হবে। সো আমার এই অ্যাডিকশন, বিভিন্ন ধরনের অ্যাডিকশন, ইন্টারনেট ইজ জাস্ট ওয়ান টাইপ অফ অ্যাডিকশন।
এইখান থেকে আসে আস্তে আস্তে করে গেম অ্যাডিকশন থেকে আস্তে আস্তে চলে আসে পর্ন অ্যাডিকশন, এইখান থেকে আস্তে আস্তে করে চলে যায় ড্রাগসের ভিতরে, সেই অ্যাডিকশন। সো অ্যাডিকশনের পেশেন্ট খুব আসে, সেটা বিভিন্ন টাইপের, মোবাইল আবার ড্রাগস, এটা আসে। অনেক বেশি দুশ্চিন্তা, চিন্তাগ্রস্ত মানুষরা আসে। এটা মানে সারাক্ষণ মানে পড়াশোনা ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মানে পরীক্ষার, মানে আজকাল পরীক্ষার জন্য পড়ার প্রেশারে যে বাচ্চাদের যে অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, ডিপ্রেশন হয়ে যাচ্ছে, এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে। মানে অনেকে বলবে যে, আমিও তো অনেক সাইকিয়াট্রিস্ট বা অনেকে বলবে যে আমরাও তো এটা পার করে আসছি, তো আমাদের তো কোনো অসুখ হয়নি, তোমরা এত দুর্বল কেন? ওরা দুর্বল না, ওরা বলতে শিখেছে, আমরা বলতাম না, ওরা এক্সপ্রেস করে ওদের কষ্টটা। হ্যাঁ, এই জন্য কথাগুলো আসছে এটা। সো এই ধরনের জিনিসগুলো বেশি আসে, স্ট্রেস প্রবলেম, কষ্ট, রিলেশন প্রবলেম তো আসে। কিন্তু অ্যাডিকশন আমার কাছে মনে হয় যে সবচেয়ে কমন, আমরা অ্যাডোলেসেন্ট এইজে যেটা, সেই প্রবলেমটা নিয়ে সবচেয়ে বেশি আসে ইয়াং। এটাই। রুবিনা, আমার মনে হয় যে তুই কি প্যারেন্টদের উদ্দেশ্যে এবং আমাদের যারা এখন ইউথ, এই জেনারেশন, তাদের উদ্দেশ্যে কোনো একটা কিছু বলবি? হ্যাঁ, প্যারেন্টসদের ক্ষেত্রে এতটুকুই বলবো যে আমি অ্যাজ আ প্যারেন্ট, আমি যেভাবে আমি চলবো, যেভাবে আমি কথা বলবো, যে কাজগুলো করব, সেটাই হচ্ছে আমি একটা মডেল, আই এম আ রোল মডেল ফর মাই চিলড্রেন। এটা আমার বুঝতে হবে, আই এম মাই চাইল্ডস মডেল। সো আমি যা করব সেটাই আমার চাইল্ড কিন্তু আমাকে ইমিটেট করবে। সো আমি কিভাবে করে ভাষায় কথা বলছি, আমার ল্যাঙ্গুয়েজ, আমি আমার আর আমার পার্টনারের যে সম্পর্কটা, আমরা কি ঘন ঘন দুজনের সাথে খুব অ্যাবিউসিভভাবে কথা বলছি, গালাগালি করছি, মারধর করছি, অনেক বেশি চিল্লাচাটি করি, এটা কিন্তু বাচ্চা শিখে। আমার কাছে এমনও পেশেন্ট আসে 3 বছরের বাচ্চা, সে গালিও জানে। মানে সে কথা বলতে শিখে না, সে একটা গাল শিখে গেছে, কারণ সে ঘন ঘন এটা বাবা মায়ের মধ্যে এটা সে দেখে। সো এরকম আর কি জিনিসটা। আমি বলতে চাই যে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট, মানে এই ধরনের কিছু জায়গাগুলা যদি আমরা ফার্স্ট থেকে যদি একটু খেয়াল রাখি, যে অ্যাজ প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ানস আমার কথাবার্তা, আমার চলাফেরা কীরকম হবে, এটা ইম্পর্ট্যান্ট। আমি আমার বাচ্চাকে একটু সুন্দর, একটু ডিরেক্টিভ প্যারেন্টিং করি, কথায় কথায় গায়ে হাত না তুলি, তাকে আমি দিক নির্দেশনা দিই। সে যখন ভুল করবে তার শাস্তিটা আমি শারীরিক শাস্তি না দিয়ে তাকে আমি অন্যভাবে তাকে শাস্তি দিতে পারি, যে হ্যাঁ তোমাকে আজকে টিভি দেখতে দেওয়া হবে না। মানে আমরা এটাকে হাতির ট্রেনিং দিতে গেলে এটা একটা জায়গা আছে, পজিটিভ রিইনফোর্সমেন্টটা সরিয়ে নেওয়া, পজিটিভ রিইনফোর্সমেন্ট, হ্যাঁ, ফোর্স না দিয়ে ওই পজিটিভটাকে সরিয়ে নেওয়া, এক ধরনের এটা যে আল্লাহ আমি হোমওয়ার্কটা করিনি, আমরা কি বলবো পড়িস না, ঠাস কিন্তু পড়িস না, ঠিক আছে বসে থাকো, তোমার আজকে টিভিও দেখা যাবে না, আমার ঘুরতে যাওয়ার কথা ছিল সেটা বাদ। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু আমরা ভাবি যে ও তো খুশি হবে, না পড়তে পারলে তো না, এটাও ঠিকই এফেক্ট করবে। সো একটু হয়তো লং টার্ম। সো এটা আমার মনে হয় যে পেরেন্টসদেরকে বলবো যে মানে একটা সুন্দর পরিবেশ যদি আমি বাসায় রাখি, আমি যদি একটা সুন্দর পরিবেশ আমার বাচ্চাকে দিতে পারি, তাহলে আমার বাচ্চা অফকোর্স সে ক্রুয়াল হবে না টুয়ার্ডস ইউ, টুয়ার্ডস আদার্স, সে এমপ্যাথি শিখবে, অ্যান্ড অফকোর্স তখন তার ভবিষ্যৎটা আরও অনেক বেশি সুন্দর হবে। আর একদম এখন যারা ইউনিভার্সিটিতে পড়ে, মোবাইল ইউজ করে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর কমেন্টস করে, বা মানে সোশ্যাল মিডিয়াতে তো অনেক ধরনের ভায়োলেন্স দেখানো যায়, তাই না? তাদের জন্য যদি হ্যাঁ, সো ইউথদের জন্য আমি বলবো যে হ্যাঁ, আমি অনেক কিছু আমরা দেখব, ডিজিটাল আমি টোটালি বাদ দিতে পারবো না লাইফ থেকে, ইটস আ পার্ট অফ লাইফ, আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। সো ওটাকে আমি সব কিছু দেখেই যে সেটা অ্যাপ্লাই করা, সেটা আমার বুঝতে হবে। অ্যাজ আ মানে এটা ইউথদের জন্য, এটা যে তাদের এখন বোঝার সময় হয়েছে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, কারণ এখন তার পার্সোনালিটিটা ডেভেলপ হচ্ছে, ফিক্সড হবে। সো তার এই রাইট রং ডিফারেন্সিয়েট করাটা খুব বেশি দরকার। এই জন্য ভেরিফাই কিভাবে করবা, যখন তুমি ব্যাপারটা নিয়ে রিসার্চ করবা, তুমি একটা জিনিস দেখলা, রিসার্চ করো, ওটার সত্যতা যাচাই করো। সো এখানে তোমার নলেজ বাড়বে, অ্যান্ড নলেজ ইজ পাওয়ার। সো নলেজ দিয়েই পাওয়ারটা তখন আসবে। সো এটা বলবো। এবং ডিজিটালের পাশাপাশি অবশ্যই আমি বলবো যে কিপ আদার রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস। আমরা তো বই পড়াই ভুলে গেছি, বই পড়া, গান শেখা,
বা খেলতে ইভেন যাওয়া। সুন্দর একটা গান ধৈর্য ধরে শোনা ৩-৪ মিনিটের একটা গান, সেটাই। হ্যাঁ। আমরা আগে যেসব গান শুনতাম, আমাদের সময় কিন্তু আমরা সব লিরিক্স মুখস্থ ছিল, কারণ আমাদের কাছে ফিক্স গান আমরা ঢুকাতাম, ওই 10 একদম, টাকা নিয়ে হ্যাঁ, আমাদের হ্যাঁ, ঘুরে ঘুরে শুনতে হতো। right. সো উই মেমোরাইজ দ্য লিরিক্স। এখন তো ওটাও দরকার নাই। তো যাই হোক, সেটা হতে হবে না, পিছনে ফেরত যেতে হবে না, তুমি তোমার Right. মতো করে বি মোর ক্রিয়েটিভ। হ্যাঁ। সো গান শিখো, নতুন ল্যাঙ্গুয়েজ শিখো, খেলাধুলা যেটা তোমার ভালো লাগে এগুলাতে ইনভলভড হও। শারীরিকভাবে ফিট থাকার জন্য, মানসিকভাবে ফিট থাকার জন্য জিম জয়েন করো বা অন্য কোনো স্পোর্ট নিজেকে find out অ্যাক্টিভিটিস। করতে হবে আসলে রাইট, যে হ্যাঁ, আমার মানে সারাক্ষণ ঘরে বসে মানে মোবাইল বা দেখাটাতে একটা জগতে নিজেকে বন্দি থাকা, হ্যাঁ। বন্ধ থাকাটা উচিত না। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, তাহলে তুমি অ্যাজ অ্যান অ্যাডাল্ট ইউ উইল ফ্লারিশ। থ্যাংক ইউ ডাক্তার রুবিনা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর করে আর তোর কথা বাচনভঙ্গি তো এমনিতে অনেক সুন্দর, আর তুই মানুষ হিসেবেও সুন্দর এবং এখন খুব ভালো একটা ক্যারিয়ারে আছিস, প্রফেশনে। আমি আসলে যারা এতক্ষণ আমাদেরকে শুনলেন, আমি আপনাদের কাছে একটা জিনিসই বলতে চাই যে যেটা আমাদের কথায় বারবার ঘুরে ফিরে এসছে, যে আসলে কেউই আসলে কোনো কিছু হয়ে জন্মায় না। তো মানুষ হয়েও কেউ জন্মায় না। একটা শিশু যখন জন্ম নেয় সে একটা শিশুই, সে মানুষও না, একটা মাংসপিণ্ডের মতো তার ব্রেন আছে, তার কিন্তু তখন মনও তৈরি হয়নি হয়তোবা। তো এই শিশুটাকে আসলে আমরা তৈরি করি। তো প্রথমত বাবা মার দায়িত্ব তাকে তৈরি করা, এটা সব বাবা মাই কিন্তু কম বেশি বুঝেন। হতদরিদ্র বাবা মাও বুঝেন, আবার অনেক ধনী বাবা মাও বুঝেন। কিন্তু যেটা বুঝেন না অনেক সময়, যে এই শিশুটাকে বড় করতে হলে একটা আবহ তৈরি করতে হবে, এবং একটা আবহ অনেক কিছুর সংমিশ্রণে তৈরি হয়। কিন্তু আমাদের নিজেদের আচার আচরণ, অন্যের সাথে আমাদের ব্যবহার, আমার ঘরের এনভায়রনমেন্ট, তাকে আমি কি দিয়ে কি দেখাচ্ছি, কি শেখাচ্ছি, আমি কি বলছি, সব কিছু, এবং পরবর্তীতে স্কুল কলেজ, এই যে একটা জার্নি, মানুষ হয়ে ওঠা আসলে একটা জার্নি। এবং মানুষ যে কখন মানুষ হয়ে উঠবে এটা কিন্তু আসলে কেউ বলতে পারে না। এটা হঠাৎ করে হয়তো বা কেউ একদিন রিয়েলাইজ করবে যে হ্যাঁ, আমি একজন প্রকৃত মানুষ হিসেবে এই কাজটা করলাম, এবং সে স্যাটিসফাইড হবে। তো আমাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা যাতে আমাদের আগামী যে প্রজন্ম তাকে ওই স্যাটিসফ্যাকশনের জায়গাটা নিতে পারি, সেই পথটা তৈরি করি, এবং সকল ধরনের ক্রুয়েলটি, সহিংসতা, সেটা মানুষের প্রতি হোক, একটা ফুল ছেঁড়া হোক, অথবা একটা কুকুর বিড়াল অ্যানিমেলের প্রতি হোক, সেটা থেকে সরে আসি, যার মধ্যে এই আচরণটা দেখব। আমি একটু থেমেও, আমি যতই ব্যস্ততার মাঝে থাকি, আমি একটু থেমে তাকে ওই বিষয়ে আমি নিষেধ করব, এবং দুটা ভালো কথা বলে তারপরে আমি আমার কাজে চলে যাব। অন্তত এটুকু ইনপুট সোসাইটিতে দেওয়াটা আমাদের দায়িত্ব। সবাইকে ধন্যবাদ।